অস্ট্রেলিয়া। আহ, আমি সাইমন হোসেন, আমি কারেন্ট প্রেসিডেন্ট অফ দিস অ্যাসোসিয়েশন। আমি বেশি টাইম নিব না, আমি কুইকলি জাস্ট আমাদের অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে মেম্বার হতে হবে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমার আহ, তৌহিদ কনফার্ম করো যে আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে, পারফেক্ট। সো আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস হচ্ছে ndcalumni.org.au। সো ওখানে গিয়ে সাইন আপ করার পরে আমাদের পোর্টালে যদি ওখানে আমাদের মেম্বার্স দের আন্ডারে যেটা আছে, মেম্বারশিপসদের আন্ডারে পারচেজ মেম্বারশিপ হলে হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল মেম্বার হওয়া যাবে, যেখানে ইন ফিউচারে আমাদের ইসি কমিটিতে অ্যাক্টিভিটিসে বা আমাদের কমিটি মেম্বার হওয়ার জন্য দরকার হচ্ছে ফাইন্যান্সিয়াল মেম্বার। সো ফাইন্যান্সিয়াল মেম্বার হতে হলে আমাদের ইয়ারলি ও 10 ইয়ার্স মেম্বারশিপ পারচেজ করতে হবে থ্রু আওয়ার ওয়েবসাইট। সো ফার্স্ট থিং হচ্ছে আমাদের ওয়েবসাইটে সাইন আপ করে নিতে হবে। আর আমার ডিটেলস সব দেয়া আছে ওখানে। সো যদি কারো কোনো ডিফিকাল্টিস হয় আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের ওয়েবসাইটের আর কিছু অপশন আমি দেখিয়ে দিচ্ছি, যে যেখানে আমাদের মেম্বারসদের, যদি আপনাদের ব্যাচমেট বা কোনো মেম্বারসদেরকে খুঁজতে হয়, আমাদের আন্ডার দ্য মেম্বার্স ব্রাউজ মেম্বারে গিয়ে মেম্বারসদেরকে খুঁজে পাওয়া যাবে। যে এক্সাম্পল, আমি যদি নিপুণ ভাইকে খুঁজতেছি, আমি হয়তোবা নিপুণ ভাইটা ইজি, যে ওনার ফার্স্ট নেম দিয়ে সার্চ দিলে হয়তোবা নামটা চলে আসবে। সো এভাবে যদি কেউ কারো ফ্রেন্ডসদের খুঁজতে যায়, ওই যে সার্চিং করলে ওটা পাওয়া যাবে এখানে। তো আমাদের ওয়েবসাইটে যেটা আছে, যে এখানে আমাদের ইভেন্টগুলার আমাদের ওয়েবসাইটের থ্রুতে রেজিস্ট্রেশন করতে হয়, যেসব এক্সাম্পল ফ্যামিলি পিকনিক বা আমাদের টুর্নামেন্ট ওর রিইউনিয়ন প্রোগ্রাম, এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আমাদের আন্ডার দ্য অ্যাসোসিয়েশন আমব্রেলা হ্যাজ টু গো থ্রু দিস চ্যানেল। অ্যান্ড অলসো আমাদের যেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে পোস্ট হচ্ছে, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য আমরা পোস্ট গুলো দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে। সো ওয়েবসাইটে লগ ইন করলে এগুলো শুধু দেখা যাবে, বাট লগ ইন না করলে হয়তো আপনারা এগুলো দেখতে পাবেন না। সো ওয়েবসাইটে জয়েন করার পরে যদি মেম্বারশিপ রেজিস্ট্রেশনে কোনো ডিফিকাল্টিস হয়, আমার নাম সাইমন, আমার সাথে অথবা পুলক, আমাদের জেনারেল সেক্রেটারি, পুলকের সাথে সবাই ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। উই উইল হেল্প ইউ আউট থ্রু দিস। সো আমাদের ফার্স্টলি আজকের ওয়েবিনারটা আমাদের ভেরি ইনফরমেটিভ। আমি শুরুতে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আজকের ওয়েবিনারটা হচ্ছে একেবারেই এডুকেশন পারপাসে। সো আমাদের এই ওয়েবিনারে আমাদের যে গেস্ট স্পিকার দুইজন আছে, ওনারা যেহেতু গভর্নমেন্ট জব করে, সো আমরা হয়তোবা সব কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পারবো না, অনলি বিকজ অফ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তাদের জব পারপাসে। সো কিছু কিছু কোশ্চেন রেজ যদি হয় যেটা ভাইয়াদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে থাকবে, হয়তোবা ওটা আউট অফ দ্য প্রেজেন্টেশন ওয়েবিনার, উই উইল শেয়ার দ্য কন্ট্যাক্ট, আপনারা ওনাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন, দে উইল অ্যান্সার দোজ কোশ্চেন। আমি সাইমন ভাই, জি, হাসিফ ভাই। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি না, আমি প্রাইভেট প্র্যাকটিস করি। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে হাসিফ ভাই, সরি। সো এখানে আহ, যেটা বলতে চাচ্ছিলাম, যে আমাদের ওয়েবিনারটা আজকে হচ্ছে ভেরি ইনফরমেটিভ ওয়েবিনার এবং এডুকেশনাল পারপাসেস অনলি। সো আমি কুইকলি হ্যান্ড ওভার করবো তৌহিদের কাছে, তৌহিদ এটা রান করবে ফ্রম হিয়ার নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইমন। আমি শেয়ারের অপশনটা ট্রাই করি। স্লাইডটাকে ফুল স্ক্রিনে দিয়ে দেখি কি অবস্থা। ক্লিয়ার। দেখা যাচ্ছে ক্লিয়ার? ইয়েস ইয়েস। ওকে, ভেরি গুড। আমার ধারণা আমার থেকে দুজন সম্মানিত গেস্ট যদি তাদের নিজেদের ইন্ট্রোডাকশনটা দেয়, না না, ওরা কিছু দে উইল হয় ডু নাই দ্য যে। জাস্টিস। সো খুবই ইন্টারেস্টিং টপিক সাইমন যেটা বলতেছিল। আমার ধারণা আমরা এটা নিয়ে ব্যাকগ্রাউন্ডে প্রায় গত এক মাসে কয়েকটা মিটিং করার চেষ্টা করেছি। প্রচুর ইন্টারেস্ট ছিল কমিউনিটি থেকে এই ব্যাপারটা নিয়ে জানার জন্য। সাইমন যেটা ক্ল্যারিফাই করলো, ইজ ফর নলেজ পারপাস এবং টু মেক দ্য কমিউনিটি অ্যান্ড দ্য অ্যালুমনি অ্যান্ড ওয়াইডার সিটিজেন্স অ্যাওয়্যার ফর ডিসিশন মেকিং। মাসুদ ভাই, আপনাকে যদি একটু রিকোয়েস্ট করি আপনার ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য, এরপরে হাসিব ভাইয়ের কাছে যাব। এরপরে আমি একটু হাউস রুল এবং দুই একটা ব্যাপার কভার করে আবার ব্যাক করব। ধন্যবাদ তাওহিদ। শুভ সন্ধ্যা সবাইকে। আহ, আমার নাম মাসুদ হাসান। আমি সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার, লিওপুল সিটি কাউন্সিলে। খুবই সংক্ষিপ্ত
মাসুদ ভাই আমাদের ওয়ান অফ দ্য ফেভারিট মেম্বার ইন দ্য কমিউনিটি এবং আমার ধারণা খুবই পপুলার এবং ভেরি রেসপেক্টেড। হাসিব ভাই, আপনার টার্ন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আমি হাসিবুল কবির, হাসিব। আমি খুব বেশি দিন প্র্যাকটিস করতেছি না। এই 2.5 বছরের মতো টাউন প্ল্যানিং প্রাইভেট প্র্যাকটিস করতেছি এনএসডব্লিউ তে। আমার একটা ফার্ম আছে, আরবান ভার্স প্ল্যানিং এন্ড ডিজাইন। জাস্ট ট্রাইং টু এস্টাবলিশ ইট, বাট এখনো স্ট্রাগল করতেছি। এই। ভেরি গুড আসিফ ভাই। আসিফ ভাই, আপনার কন্ট্যাক্ট ডিটেলস ডিটেলস কি আমরা শেয়ার করে দিতে পারি ফোরামের পরে হ্যাঁ, শিওর, প্রেজেন্টেশনের সাথে? শিওর, Sure, শিওর। sure. যদি সাইমন যেটা বললো, হয়তো আম, কিছু কিছু কোয়েশ্চেন থাকবে খুবই স্পেসিফিক, তো ওগুলো হয়তো বা আমরা যদি রেকমেন্ড করে দিই আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য। শিওর। থ্যাংক ইউ। তা আমরা আমাদের যেই নর্মাল প্রসেস, সেটা হচ্ছে আমরা আমাদের অ্যালুমনাই কন্ট্যাক্ট ডিটেলস গুলো একটু শেয়ার করি, যেটা সাইমন অলরেডি কভার করছে। আর কয়েকটা ব্যাপার যেটা হাউসকিপিং, এটা আমার মনে হয় ক্লিয়ার করে দেওয়া দরকার সবাইকে। ইন্টারেক্টিভ সেশন আমি এবং সাইমন চেষ্টা করব মডারেট করার, যখন প্রেজেন্টার এবং আমাদের গেস্টরা তাদের ইনফরমেশন গুলো প্রেজেন্ট করতে থাকবেন। ওই সময়ে যদি কারো থটে কোনো পয়েন্ট আসে, দুইটা অপশন আমরা রেকমেন্ড করি। একটা হলো রেইজ হ্যান্ড করা, আমি এবং সাইমন ওটা নোট করে রাখবো। উই লুক ফর এ অপরচুনিটি, যে কোন সময় টাইমিংটা বেটার হয়, ওই সময় আমরা প্রেজেন্টারকে ইন্টারাপ্ট করে হয়তো এটা জিজ্ঞেস করব। আরেকটা রেকমেন্ডেড অপশন হচ্ছে মেসেজ অপশন আছে, চ্যাট, ওখানে যদি কেউ ইনফরমেশন গুলো দিয়ে দেন তাহলে বেটার হয়। আর উইকডেজ সবাই ব্যস্ত, এরপরেও সবাই জয়েন করেছেন, প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ। আহ, যদি মিউট করা থাকে প্রত্যেকের মাইক্রোফোনটা, এটা খুব বেটার হবে। আমরা যেটা করি, প্রত্যেকটা ওয়েবিনার শেয়ার করে দেই। ওয়েবিনারের পরে দ্য প্যাক টু দ্য অ্যালুমনাই টিম, এবং সাজিদ ভাই সোফার হেল্পিং আস টু ক্যাপচার দ্য ভিডিও, এবং সেটা লিঙ্কও আমরা দিয়ে দিব, ইউটিউব লিঙ্ক অথবা ফেসবুক। তো শুরু করি। Acknowledgement of the country. We acknowledge the traditional custodian of the land on which we meet, work, and live. We pay our respect to the elders, past, present, and emerging. মাসুদ ভাই, আরো ডিটেলে যাওয়ার আগে আমাদের টপিকটা নিয়ে কিছু একটা বলতে চান ভেরি হাই লেভেলে? অডিয়েন্স কি এক্সপেক্ট করতে পারে? হ্যাঁ, ওভারঅল কি কি জিনিস আমরা কভার করব? আমার মনে হয় একটা প্রিএম্পল দেওয়া উচিত এখানে। জি। সেটা হলো, যেহেতু টাউন প্ল্যানিং বা প্ল্যানিং ইটসেলফ ইটস এ ভেরি ওয়াইড মানে ফিল্ড। সো বেসিক্যালি যেটা হয় সেটা হলো, টাউন প্ল্যানিংটা চর্চা করা হয় একদিকে আহ, নিয়ন্ত্রক সংস্থা বা অর্গানাইজেশন যারা এই টাউন প্ল্যানিং করেন এবং সেটাকে প্রয়োগ করেন, যেমন কাউন্সিল, লোকাল কাউন্সিল, এবং লোকাল কাউন্সিলে যেসব টাউন প্ল্যানার আছে তারা। আরেকটা দিক আছে যেটা হলো টাউন প্ল্যানার যারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেন্টকে হেল্প করেন এইসব কন্ট্রোল ইন্টারপ্রেট করার জন্য, এবং কিভাবে আহ, আপনার ডেভেলপমেন্ট, আমি বলবো আপনার ডেভেলপমেন্টকে ইউনো প্রসেস করা যায় কাউন্সিলের সাথে, এবং কাউন্সিলের সাথে নেগোশিয়েট করা। সো আমার কাছে এটা দুইটা সাইড অফ দ্য ফেন্স, পাবলিক অ্যান্ড প্রাইভেট। সো আজকের যে ওয়েবিনারটা, আমি খুবই মানে আহ, আহ, নিশ্চিত যে মানুষজন শুনতে চাবে যে তার তার যে ডেভেলপমেন্টে তার মাথায় আছে সেই ডেভেলপমেন্টটা কিভাবে প্রসেস করা যায়, সেই জিনিসটা আসলে কাভার করবে মোস্টলি হাসিব। হাসিব আমার ইউনিভার্সিটি অ্যালামনাই, আমার আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। ও প্রাইভেট প্র্যাকটিস করে, ওর একটা অর্গানাইজেশন আছে। আর ও এই জিনিসটাকে আপনাদেরকে কাছে মোর ডিটেইলে নিয়ে যাবে। তো আমরা যেভাবে চিন্তা করেছি যে যখনই আমরা কোনো কিছু ডেভেলপ করতে যাই, ফর এক্সাম্পল একটা হাউস, তখনই আমাদের কাছে আমরা শুনি যে এটা করা যাবে, এটা করা যাবে না, এতটুকু বড় করা যাবে, এত বড় করা যাবে না।
সেটব্যাক এত, কার পার্কিং এত রাখতে হবে, বাসার ল্যান্ডস্কেপিং এরকম করতে হবে। তো এই কন্ট্রোলগুলো কোত্থেকে আসে? নিশ্চয়ই এগুলো হাওয়া থেকে আসে না, কোনো জায়গা থেকে তো এগুলো সৃষ্টি হয়, এবং এর পিছনে কোনো কারণ আছে। তো আমি মেইনলি এই কারণগুলো ব্যাখ্যা করব, যদিও একটু বোরিং টাইপের, বাট কিপ উইথ মি, আমার সাথে থাকবেন, এবং আমরা ধীরে ধীরে বুঝতে চেষ্টা করব যে এই যে কন্ট্রোলগুলা, এগুলা কিভাবে অরিজিনেট হয়েছে এবং কেন হয়েছে, সেই জিনিসটা আমি ব্যাখ্যা করব। তারপরে হাসিব, সেকেন্ড পার্ট অফ দ্য প্রেজেন্টেশন, হাসিব আমাদেরকে বুঝায় বলবে হাউ একজন প্ল্যানার আপনাকে হেল্প করতে পারে, এই আপনাকে ফ্রম ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড, লাইক অ্যাপ্রুভাল, গেটিং অ্যাপ্রুভাল থ্রু লোকাল কাউন্সিল অর এনি আদার প্ল্যানিং অথরিটিস। সো এই হলো কি আজকের ওয়েবিনারের উদ্দেশ্য, এবং আমরা একটা এজেন্ডা দেখতে পাচ্ছি এখানে। সো এই এজেন্ডাগুলোকে আমি 1 2 3 পর্যন্ত কাভার করব, আর হাসিব কাভার করবে শেষ দুটো পয়েন্ট। আমি অবশ্যই এটা একটু বলতে চাই যে আহ, আমি অনেক কোশ্চেন পাই আমার আমার কলিগস, আমার বন্ধুদের কাছ থেকে, আমার আত্মীয় স্বজনের কাছ থেকে, বিকজ একটা বড় একটা প্রজেক্ট হচ্ছে আহ, সিডনি মেট্রোপলিটন এরিয়াতে। সেটা হলো একটা সেকেন্ড এয়ারপোর্ট হচ্ছে। সো এয়ারপোর্টের চারপাশে অবশ্যই ল্যান্ড আছে, সব তো আর রানওয়ে হয় না, তার আশেপাশে অনেক অন্যান্য কাজের জন্য বা উদ্দেশ্যের জন্য ল্যান্ড বা জমি আলাদা করা আছে, যেগুলোকে আমরা প্ল্যানিং এর ভাষায় বলি জোনিং, ল্যান্ড ইউজ জোনিং। তো এই ল্যান্ড ইউজ জোনিং সম্পর্কে অনেক কোশ্চেন আমি পাই। সো অনেকের আগ্রহ আছে যে এই জিনিসটাকে এখানে জমি কিনলে ভালো হবে কিনা, বা আমি এটা এখানে করতে পারবো কিনা। সো সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি আসলে একটা পয়েন্ট রেখেছি এখানে, যে ওয়েস্টার্ন সিডনি এয়ারপোর্ট এয়ার পুলিশের এই ল্যান্ড ইউজ প্ল্যানিং এবং কি উদ্দেশ্যে এগুলো করা হয়েছিল এবং কিভাবে এগুলো অরিজিনেট হয়েছে। সো এই পয়েন্টটা একটু আউটসাইড, বাট আমি রেখেছি এখানে জাস্ট বিকজ অফ পিপলস ইন্টারেস্ট ইন দিস। সো থ্যাংক ইউ তোহিদ। ভেরি গুড মাসুদ ভাই। আমার মনে হয় ওটা অনেকের জন্য খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল হবে। কেউ ঘুমিয়ে পড়লেও দেখবেন ওই টপিকের সময় জেগে উঠছে আবার। হোপ ফর নট। স্লাইড দেখা যাচ্ছে মাসুদ ভাই? আচ্ছা, শুরু করি জি। প্রথমেই। সো প্রথম যে জিনিসটা আমি আসলে খুবই সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে চাচ্ছি, আহ, সেটা হলো গিয়ে এই যে প্ল্যানিং করতেছি, এটার লিগ্যাল বেসিসটা কি, এই পাওয়ারটা কোত্থেকে আসছে, এবং কেন লোকাল কাউন্সিল আমাদেরকে এরকম কন্ট্রোল করবে। যেমন আমি একটা উদাহরণ দেই, আমরা গাড়ি পার্কিং করতে যাই, যেখানে নো পার্কিং লেখা, আমি তো সেখানে চাইলেই পার্ক করতে পারি। তো পার্ক করলে কি হবে? সেখানে সেখানে রেঞ্জার আসবে, কাউন্সিলের রেঞ্জার আসবে, এবং তার তার পাওয়ার, উইদিন দ্য পাওয়ার ভেস্টেড ইন হিম, হি উইল চার্জ ইউ ফর লিগাল পার্কিং। সো কাউন্সিলকে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে। সো কাউন্সিলের আরেকটা কাজ হলো গিয়ে ডেভেলপমেন্ট কন্ট্রোল করা। সো এই কাউন্সিলের ডেভেলপমেন্ট কন্ট্রোলের পাওয়ারটা কোত্থেকে আসছে, সেটা হলো গিয়ে আহ, আমরা বলি এনভায়রনমেন্টাল প্ল্যানিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্ট 1979। সেই অ্যাক্টের আন্ডারে সেকশন 4 পার্ট 4 বলে একটা সেকশন আছে। সেই সেকশনে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো সেখানে কাউন্সিলকে কিছু টাইপস অফ ডেভেলপমেন্টের জন্য আহ, কিছু পাওয়ার দেওয়া আছে কাউন্সিলের কাছে। কাউন্সিল এই পাওয়ার ইউজ করে উইদিন দেয়ার বাউন্ডারি, ইচ কাউন্সিল controls and manages development. Development means like every kind of developments, like houses, industry, everything, roads, open space, recreation, sports field, everything. সো পার্ট 4 জিনিসটা আমি, উইদাউট গেটিং ইনটু ফার্দার ডিটেল, যে পার্ট 4 হলো জাস্ট, ফর এক্সাম্পল একটা হাউস ইজ উইল বি আন্ডার পার্ট 4। আর কাউন্সিল এই কন্ট্রোল করার জন্য আহ, একটা প্ল্যান তৈরি করে। কাউন্সিলের যে প্ল্যানার্সরা আছেন, বেসিক্যালি স্ট্র্যাটেজিক প্ল্যানার্স, তারা এই প্ল্যানটা তৈরি করেন এই ফর উদ্দেশ্য হলো গিয়ে কন্ট্রোল করা কোন জমিতে, কোন ল্যান্ডে, কোথায়
আমি রেজিডেন্সিয়াল হাউস অ্যালাউ করব, কোথায় আমি ইন্ডাস্ট্রি অ্যালাউ করব, কোথায় আমার পার্কস এন্ড ওপেন স্পেস থাকবে, কিভাবে আমি আমার জলাশয়গুলোকে মোর মানে কনজার্ভ করব, প্রিজার্ভ করব, এবং সেই কনজার্ভ বা প্রিজার্ভেশনের জন্য ইফ আই গো ইনটু ডিটেইল যে কিভাবে আমি এটাকে রিক্রিয়েশনাল ইউজ করতে পারি, যেমন একটা ওয়াকওয়ে তৈরি করা বা কিভাবে হয়, এবং সাইকেল ওয়ে তৈরি করা, এগুলো সব প্ল্যানিং এর আন্ডারে হয়। সো যে বেসিক যে ইনস্ট্রুমেন্টটা কাউন্সিল রেডি করে, প্ল্যান করে, সেটাকে আমরা বলি লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান, এলইপি। এলইপি প্রত্যেকটা কাউন্সিলের এলইপি আছে। এলইপিটার আন্ডারে কাউন্সিল ডেজিগনেট করে বা আইডেন্টিফাই করে ল্যান্ড ইউজ জোনিং এবং আদার প্ল্যানিং কন্ট্রোলস লাইক হাইট এবং এফএসআর, ফ্লোর স্পেস রেশিও, লাইক একটা বাসা কতটা মানে ফ্লোর এরিয়া কতটুকু পাবে। এটা শুধু বাসার জন্যটা, এটা ইজ এ গুড এক্সাম্পল, বাট ইটস মোর মানে ভিজুয়াল হয় যখন একটা অ্যাপার্টমেন্ট হাউস করা হয় বা হাই রাইজ বিল্ডিং করা হয়, তখন এই ফ্লোর স্পেস রেশিওটা মোর ইন ইন প্লে চলে আসে। সো এগুলোর পেছনেও কার্যকারণ থাকে, এবং এর যুক্তি থাকে, জাস্টিফিকেশন থাকে কাউন্সিলের। বিকজ যে কোনো অ্যাপ্লিকেন্ট বা প্রোপোনেন্ট ক্যান প্রপোজ এনিথিং, বাট দে হ্যাভ টু জাস্টিফাই ইট। সো কাউন্সিলকে জাস্টিফাই করতে হয় কেন এই একটা পার্টিকুলার এরিয়াতে শুধু রেজিডেন্সিয়ালি হবে, কেন এখানে ইন্ডাস্ট্রিয়াল হবে না। তো সেইটার প্রসেসটা হলো গিয়ে রিজনিং প্ল্যান। রিজনিং প্ল্যানে আর একটা প্রসেস, সেই প্রসেস আমি যাব না এখন ফর টাইম কনস্ট্রেন্টস। তারপরে যে ইনস্ট্রুমেন্টটা কাউন্সিল ইউজ করে সেটা হলো ডেভেলপমেন্ট কন্ট্রোল প্ল্যানস। এটা আরেকটা প্ল্যান। এইটার লিগ্যাল বেসিসটা একটু আহ, কম এলিপির চেয়ে। ডিসিপিটা হলো গাইড। কাউন্সিল কিছু গাইডলাইন তৈরি করে, যেমন আহ, প্রত্যেকটা বাসায় কতগুলো কার পার্ক থাকবে বা একটা অফিসে কতগুলো কার পার্ক থাকবে, অথবা সেটব্যাক রুলস কতটুকু হবে। আম, রাস্তা থেকে আহ, 4 মিটার, 3 মিটার, 2 মিটার, বেসড অন other things are studies like urban design studies and everything that we do in the background. For with that studies, we can actually plan like this area will need like setbacks for 4 meter or 3 meter, or like industrial কিছু কিছু ইন্ডাস্ট্রিয়াল সেটিংসে আমরা 15 মিটার পর্যন্ত যাই সেটব্যাকস। ইটস এ হিউজ এরিয়া, তাকে তাকে রিলিভ করতে হয়, just because to minimize its impacts on the nearby residential area or nearby say recreational area. So ইন্ডাস্ট্রি একটু বেশি কনস্ট্রেন্ট থাকে, ওটার মধ্যে কন্ট্রোল থাকে ফর অবভিয়াস রিজনস। সো ডিসিপি গুলা ডিসিপি কন্ট্রোল করে সেটব্যাকস, সাইড কাভারেজ, কার পার্ক রেটস, ড্রাইভওয়ে কন্ডিশন, all these things and different other things, landscaping, এগুলো। সো এই দুইটা জিনিস হলো গিয়ে কাউন্সিল রেডি করে উইথ দ্য পাওয়ার দ্যাট গিভেন বাই দি স্টেট গভর্নমেন্ট টু লোকাল কাউন্সিলস। নেক্সট স্লাইডে যাচ্ছি। তো নেক্সটে আমি যেটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হলো প্ল্যানিং প্রসেস অ্যান্ড কন্ট্রোলস। এইগুলো কোত্থেকে আসছে, মানে আমি প্রথমেই বলেছিলাম যে হাওয়া থেকে তো আসে নাই, আম, নিশ্চয়ই কোনো একটা উৎস থেকে এসেছে। আহ, সেই উৎসটা কি? নেক্সট স্লাইড প্লিজ তৌহিদ। জি ভাইয়া, একটা ছোট কুয়েরি ছিল ভাইয়া। এলজিএ যেটা বলি আমরা, লোকাল গভর্নমেন্ট এরিয়া, এক এলজিএ থেকে আরেক এলজিএ এর এই স্ট্যান্ডার্ড এবং ডিভিয়েশন থাকতে পারে। অবশ্যই। আচ্ছা। একটু বেশি বলি, আর একটু আর একটু বলি। অনেক কিছু বলতে চাই, সো হয়তো টাইম অ্যালাউ করবে না। সেটা হলো গিয়ে, যেমন ক্যাম্বেল টাউন কাউন্সিল আর ক্যামডেন কাউন্সিল পাশাপাশি, বাট এই কাউন্সিলররা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, ক্যাম্বেল টাউনের লেবার, ক্যাম্বেল কাউন্সিলের লিবারেল। তো তাদের পলিসি, তাদের ভিশন ডিফারেন্ট ফর দেয়ার এলজিএ। ও, হুম, সো তাদের কিছু কিছু পলিসি থাকে যেগুলোকে ইন্টারপ্রেট করে এলইপি দিয়ে, আচ্ছা। যেমন হাউজিং আমি বাড়াচ্ছি বা কমাচ্ছি,
বা আমি ওকে। এমপ্লয়মেন্ট এরিয়া বেশি বানাবো না কম রাখবো এখানে। দিস কাইন্ড অফ থিংস কামস টু দ্য প্ল্যানার্স। প্ল্যানাররা ওই পলিসিগুলোকে ইন্টারপ্রেট করে এলইপি দিয়ে, যে এই এরিয়াতে এই এই ম্যাগনিটিউডের বা এতটুক এরিয়া আমি রেজিডেন্সিয়াল করব, বা রেজিডেন্সিয়ালের জন্য আমি একটু প্রায়োরিটি দিচ্ছি এখানে, বা আমি জবের জন্য প্রায়োরিটি দিচ্ছি। তো কতগুলা পলিসি থাকে, সেগুলা ইন্টারপ্রেট হয় এলইপি দিয়ে এবং ডিসিপি দিয়ে। থ্যাংক ইউ ভাইয়া, তো এগুলো কিছুটা বুঝতে ডিফারেন্ট, পারলাম আমরা। ডিফার করে, জি, শিওর। ডিফার করে। তো প্রথমে হলো গিয়ে যেটা স্টেট গভর্নমেন্ট করেছিল, যেটাকে আমরা আহ, আপনারা বলতে পারেন জেনেসিস, বা একটা উৎস ডকুমেন্ট। সেটা হলো গিয়ে গ্রেটার সিডনি রিজিওনাল প্ল্যান। সো গ্রেটার সিডনি রিজিওনাল প্ল্যান, আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচারাল প্ল্যান দেওয়া আছে এখানে, যেখানে অনেকগুলো লাইন দেখা যাচ্ছে। এই লাইনগুলো আসলে এক একটা ট্রান্সপোর্টেশন নোড, ট্রান্সপোর্ট নোডস, লাইক M5, M12, M7, এবং রেল লাইনও দেওয়া আছে এখানে। এগুলো হলো কানেক্ট করা। সো খুব সংক্ষেপে যদি বলি, গ্রেটার সিডনি রিজিওনাল প্ল্যান ইন্টিগ্রেটস দ্য ল্যান্ড ইউজ অ্যান্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং। মানে ট্রান্সপোর্টের কোন কোন এরিয়া দিয়ে আমার নতুন রেল লাইনগুলো যাবে, কোন নোডগুলোকে, কোন এরিয়াগুলোকে আমি আমি কানেক্ট করবো, সেগুলোই এখানে বলা আছে। আর গ্রেটার সিডনি রিজিওনাল প্ল্যান প্রায় 40 ইয়ার্স, 40 ইয়ার্স, ইফ আই এম নট রং, 40 ইয়ার্স প্ল্যান, 46, 20 ইয়ার্স প্ল্যান, সরি 20 ইয়ার্স প্ল্যান 46 পর্যন্ত। সো 2046। হ্যাঁ, টু থাউজেন্ড ফোর্টি আচ্ছা। সিক্স এই এই রিজিওনাল প্ল্যানে কতগুলো ডিরেকশন আছে। ডিরেকশন গুলো আসছে সাধারণত কতগুলো ব্রড এরিয়াতে। ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কোলাবোরেশন, আমরা কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার রেডি করবো ইন ইন দিস, লাইক ইন দ্য ফিউচার 20 ইয়ার্স or 25 ইয়ার্স। লিভেবিলিটি, আমাদের প্রত্যেকটা এলজিএ তে কি রকমের হাউজিং আমরা চাই, কতটুকু হাউজিং তারা, হাউজিং এরিয়া তারা দে হ্যাভ টু প্রিপেয়ার অর ক্রিয়েট, এটা লিভেবিলিটির আন্ডারে দেওয়া আছে। এবং হাউজিং গুলো কিভাবে হবে, ক্যারেক্টার কিভাবে কন্ট্রোল করতে হবে। ক্যারেক্টার মিনস লাইক একটা এরিয়া, যেমন আমি যে এরিয়া থাকি, আমরা বলি না যে এরিয়াটা খুবই পশ, হ্যাঁ, এই এরিয়াটা অনেক বড় লোক থাকে। আবার আরেকটা এরিয়া দেখলে আমরা বলি যে এরিয়াটা কেমন জানো একটু বেশি, আহ, মানে অনেক মানুষ, অনেক ট্রাফিক, এগুলা। আবার অনেকটা এরিয়া দেখলাম আমার মনে হয় এটাকে এভাবে ফেলে রাখছে কেন, একটা বিশাল এরিয়া, হালকা মানে কিছুই নাই, এখানে এটা ফেলে রাখছে কেন। সো কারণগুলো হলো ক্যারেক্টার। ক্যারেক্টার বলি আমরা এগুলোকে। যেমন লো ডেনসিটি এরিয়াগুলোকে আসলে প্ল্যান করা হয় খুবই লো ডেনসিটি রেজিডেন্সিয়াল ইউজের জন্য। যেমন সিঙ্গেল স্টোরি, লাইক 500, 600 স্কোয়ার মিটার লটস আর ক্রিয়েটেড। সো এই ক্যারেক্টারগুলো ডেভেলপ করে বছর পর বছর। এই যখন পুরো এরিয়াটা ডেভেলপ হয়ে যায়, তখন ক্যারেক্টারটা দেখলেই মনে হয় যেন আচ্ছা এটা খুবই খুবই সুন্দর এরিয়া, কেমন ছায়া সুনিবিড়, শান্তির টাইপের। দিস আর দ্য ক্যারেক্টার্স। আবার ধরো ম্যাকার্থার মল, জি। অনেক গেলেই মনে হয় কত হাসলিং অ্যান্ড বাসলিং, মানুষজন আসতেছে যাচ্ছে। দিস ইজ দ্যাট ক্যারেক্টার অফ দ্যাট এরিয়া। সো প্ল্যানারদের ওই জিনিসটাও খেয়াল রাখতে হয় যে এই ক্যারেক্টারটা কিভাবে ধরে রাখা যায়। যেমন যত তুমি ইয়ের দিকে যাবা, বা আপনারা যাবেন সিটির দিকে যাবেন, আপনারা দেখবেন যে অনেক এরিয়া আছে দেখলে মনে হয় অনেক পুরনো, বাট কিছুই হচ্ছে না। বাট দিজ আর দি, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার। প্রবাবলি কাউন্সিল কন্ট্রোল ক্রিয়েট করেছে যে ওটা ওইভাবে রাখার জন্য। হ্যাঁ, এটাকে আমরা হেরিটেজ বলি, বা হেরিটেজ। আর্কিওলজি বলি, বা এনিথিং দ্যাট দ্যাট হোল্ডস দ্যাট ক্যারেক্টার। যেমন কিংস ক্রস, আমরা বললেই মনে হয় কি ও অনেক উইকেন্ড, অনেক হই হুল্লোড়, মানুষজন যায় ওখানে রিক্রিয়েশনের জন্য। সো দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ দ্যাট এরিয়া। সো এই ক্যারেক্টারের জন্য জিনিসগুলা ডিফার করে। সো লিভেবিলিটির আন্ডারে আমি যেটা বলতেছিলাম সেটা হলো কি, হাউজিং কিরকম হবে, এবং তার ক্যারেক্টারগুলো, এরিয়া ক্যারেক্টারগুলো কিভাবে কন্ট্রোল করা যাবে, মানে মেনটেন করা যাবে, সেগুলো লিভেবিলিটির আন্ডারে কতগুলো ডিরেকশন দেওয়া আছে। এটা হাই লেভেল ডিরেকশনস, এটা ইন্টারপ্রেট করে নেক্সট প্ল্যানিং ডকুমেন্টে। সেটা আসছি পরের স্লাইডে। বাট নাও বিফোর আই গো টু বিফোর নেক্সট স্লাইড, দ্য প্রোডাক্টিভিটি হলো গিয়ে এমপ্লয়মেন্ট কোথায়, কমার্শিয়াল এরিয়াজ
এবং তার ক্যারেক্টার কিরকম হবে, আহ, কতটুকু এরিয়া আমরা জব আমরা ক্রিয়েট করব, সেগুলো ডিরেকশন দেওয়া আছে প্রোডাক্টিভিটির আন্ডারে। সাস্টেনেবিলিটি আন্ডারে ডিরেকশন গুলো হলো গিয়ে এনভায়রনমেন্টাল ওয়াইজ, লাইক এনভায়রনমেন্টাল কনজারভেশন, প্রিজার্ভেশন, এবং ট্রি কাভারেজ, এভরিথিং। এবং যেমন আমরা সাস্টেনেবিলিটি আন্ডারে আমরা অনেকগুলো ডিরেকশন পাই স্টেট গভর্নমেন্ট থেকে। সেটা হলো গিয়ে, যেমন আমরা জানি ওয়েস্টার্ন সিডনি গরমের দিনে খুবই গরম হয়ে যায়। হ্যাঁ, তো এখানে একটা ডিরেকশন আছে যে ট্রি কাভারেজ বাড়াইতে হবে এখানে। সো প্রত্যেকটা কাউন্সিল এই ডিরেকশনের আন্ডারে, ওদের ডিসিপির আন্ডারে বা ডিসিপির আন্ডারে অ্যাকচুয়ালি ট্রি কাভারেজ প্ল্যান করা আছে, যে আপনি একটা বিশাল সাব ডিভিশন করবেন, হুম, you have to keep, like, for example, 10% of the area shaded with trees, like canopy cover. We call it canopy cover. So for এটা ক্রুড এক্সাম্পল আর কি, এরকম বিভিন্ন ধরনের ডিরেকশন আছে গ্রেটার সিডনি রিজিওনাল প্ল্যানের আন্ডারে। তো নেক্সট স্লাইড প্লিজ। শিওর ভাই। সো এই ডিরেকশন যখন দেওয়া হয়েছিল, হাই লেভেল ডিরেকশন আমি বলেছি, তারপরে আসলো হলো ডিস্ট্রিক্ট প্ল্যানস। সো পুরা সিডনি মেট্রোপলিটন এরিয়াকে 5টা ডিস্ট্রিক্টে ভাগ করা হয়েছে: ওয়েস্টার্ন সিটি ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল সিটি ডিস্ট্রিক্ট, নর্থ ডিস্ট্রিক্ট, ইস্টার্ন সিটি ডিস্ট্রিক্ট অ্যান্ড সাউথ ডিস্ট্রিক্ট। আমরা এখন যেখানে কথা বলছি, আমি যেখান থেকে কথা বলছি, সেটা হলো গিয়ে আপনার ওয়েস্টার্ন সিটি ডিস্ট্রিক্ট থেকে। ক্যামডেন, ক্যাম্বেল টাউন, এবং ওয়েস্টে যত যত কাউন্সিল আছে, সব ওয়েস্টার্ন সিটি ডিস্ট্রিক্টের আন্ডারে। আর বাম দিকে ছবি দেখতে পাচ্ছেন আপনার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট প্ল্যান, এটা একটা ডকুমেন্ট, এবং ওয়েস্টার্ন সিটি ডিস্ট্রিক্ট প্ল্যান এটাও একটা ডকুমেন্ট। সো এই ডকুমেন্টটা আসছে মোর ডিটেইল। যখন আমরা রিজিওনাল প্ল্যান কথা বলছিলাম, আমি বলছিলাম যে হাই হাই লেভেল ডিরেকশনস স্টেট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল, সেটাকে ইন্টারপ্রেট করে ডিস্ট্রিক্ট প্ল্যানস। ডিস্ট্রিক্ট প্ল্যান মোর ডিটেইল এবং মোর অ্যাকুরেট, লাইক Campbelltown Council will create 10,000 houses within 5 years. This kind of detail এটা এই ডিস্ট্রিক্ট প্ল্যান গুলো বলা আছে। অথবা ক্যামডেন কাউন্সিল or লিভারপুল কাউন্সিল will create 18,000 jobs within the next 5 years. সো এই জব টার্গেট, হাউজিং টার্গেট গুলোকে আবার কিভাবে করব? আমি আমি তো জাস্ট কাউন্সিল, আমার আমার হাতে কি আছে যে এই এই টার্গেট গুলোকে আমি ম্যাটেরিয়ালাইজ করব? সো টার্গেটগুলো ম্যাটেরিয়ালাইজ করবে এলইপি এবং ডিসিপি দিয়ে। এলইপি তে নতুন নতুন এরিয়া জোন করে দিবে, জোন হাউজিং করবে না ইন্ডাস্ট্রি করবে, দ্যাট উইল দ্যাট উইল বি ডিসাইডেড বাই আদার স্টাডিজ, ব্যাকগ্রাউন্ড রিসার্চেস অ্যান্ড ইনভেস্টিগেশনস, অ্যান্ড অলসো কনসালটেশন উইথ দ্য কমিউনিটি, লাইক রেজিডেন্টস। আমরা জানি যে কাউন্সিল প্রতিদিন বা প্রতি সপ্তাহে, if you go to council website, you can see like a lot of application proposals are there on exhibition. Anyone can give their opinion on this, and if you see thing that is not right, you can voice your opinion in there. This is called community consultation. Our council মাঝে মাঝে টাউন হাউস অর্গানাইজ করে, যেখানে একটা একটা সার্টেন এরিয়ার মানুষজন সন্ধ্যার পরে যেতে পারে, এবং সেখানে কাউন্সিলরও থাকে, এবং প্ল্যানারও থাকে, এবং কাউন্সিল স্টাফরাও থাকে সেখানে। তারা কোশ্চেন করতে পারে। আবার হিয়ারিংও অর্গানাইজ করে কাউন্সিল। যখন একটা প্ল্যান ওরা এক্সিবিশনে দেয়, তার আগে কতগুলো হিয়ারিং হয়, যেটা কাউন্সিল অর্গানাইজ করে। সেখানে যে কেউ গিয়ে তার ভয়েস রেজ করতে পারে, তার কনসার্ন রেজ করতে পারে সেখানে, এবং বলতে পারে যে আমার কাছে মনে হয় এটা ঠিক না। তখন আপনাকে দে আর বাউন্ড টু অ্যান্সার ইউ, because you are the resident of that council, and the council represented are the representative of yourself. So they are bound to answer you, and take into consideration your concerns. So district plans যেটা করে সেটা আমি এখানে একটু দিয়েছিলাম, যদিও খুবই শর্ট। 5 ডিস্ট্রিক্ট জন্য মেট্রোপলিটন রিজনে করা হয়েছিল। জব ডক্টর হাউজিং টার্গেট গুলো এগুলো এখানে গেলে পাওয়া যায়। তারপরে থ্যাংক ইউ ভাইয়া আইডিয়া দেওয়ার জন্য। আমি ছোট ফন্ট হয়তো অনেকে দেখতে পারবে না, আমি দেখতেছি আওয়ার গ্রেটার সিডনি প্ল্যান হচ্ছে 2056। ইটস লাইক 30 years from now। oh sorry 2056, yes, হুম। 30 years. So প্ল্যান আসলে আমরা তো
প্ল্যান প্ল্যান জিনিসটা আসলে কি, সেটা হলো কি আমরা ভবিষ্যৎটাকে প্রেডিক্ট করতে। ভিশন হ্যাঁ টাইপের মনে হ্যাঁ, হয়। ভিশন থেকেই আসে প্ল্যান। আমরা প্রেডিক্ট করি যে প্ল্যানাররা প্রেডিক্ট করে যে এইটা এই 30-40 ইয়ার্সে আমার পপুলেশন এত হবে। সো আমার কি কি দরকার পপুলেশনকে ম্যানেজ করার জন্য? হাউজিং তো অবশ্যই দরকার, বেসিক নিডস। হাউজিং যখন আমি বলতে পারি তখন আমাকে আবার বলতে হয় তাহলে এরা উম, উম, কাজ করবে কোথায়, জব দরকার। হুম। তো জবের একটা টার্গেট থাকে। সো এই যেটা করবে এই প্ল্যানটা এই 40 ইয়ার্স পর্যন্ত প্রেডিক্ট করা বা 56 পর্যন্ত প্রেডিক্ট করা, এর মধ্যে কি হবে, কোথায় হবে, এগুলো সব ইনভেস্টিগেশন করা আছে, রিসার্চ করা আছে এবং ইয়ে করা আছে। বুঝতে পারছি। সেটার উপর বেস করে এই ডিরেকশন গুলো দেওয়া আছে রিজনাল প্ল্যানে, তারপর ডিস্ট্রিক্ট প্ল্যানে। তারপর আমি আসতেছি নেক্সট স্লাইডে, সেটা হলো গিয়ে এলিপি আর ডিসিপি তে। শিওর ভাই। তো লোকাল এনভায়রনমেন্ট প্ল্যান আমরা আর একটু একটু ধারণা দিয়েছিলাম একটু আগে। সবার প্রথমে যে এলইপি কিভাবে হয়। সো এলইপিটা আসলে যেমন এই বাম দিকে দেখছেন লিভারপুল কাউন্সিল একটা এক্সাম্পল দেওয়া আছে, লিভারপুল লোকাল এনভায়রনমেন্ট প্ল্যান 2008। এটার আন্ডারে ম্যাপ থাকে, জোনিং ম্যাপ থাকে, যেমন RE1, C2, B2, এগুলো দেখা যাচ্ছে। RE1 মানে রিক্রিয়েশন ল্যান্ড মানে ওপেন স্পেস, B2 মানে বিজনেস বিজনেস সেন্টার্স, এবং RE2 মানে প্রাইভেট রিক্রিয়েশন। অনেকে আছে যে গলফ কোর্স করে, প্রাইভেট গলফ কোর্স, দ্যাট কাইন্ড অফ থিংস আর RE2। দিস কাইন্ড অফ থিংস আর রেজিডেন্সিয়াল হলো R1, R2, R3, R4, ওগুলো প্ল্যানারের মাথায় থাকে সবসময়। সো ডোন্ট গেট ইনটু ডিটেইলস। সো এলইপির আন্ডারে আরেকটা জিনিস থাকে, সেটা হলো গিয়ে এক একটা জোনের উদ্দেশ্য কি। আম, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, লো ডেন্সিটি রেজিডেন্সিয়ালের উদ্দেশ্য কি। হাউজিং নিড দ্য কমিউনিটি উইথ লো ডেন্সিটি রেজিডেন্সিয়াল এনভায়রনমেন্ট। একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেখানে লো ডেন্সিটি রেজিডেন্সিয়াল ডেভেলপমেন্ট হবে। ডে টু ডে নিডস অফ দ্য রেজিডেন্টস, ফ্যাসিলিটিস গুলো দেওয়া থাকবে। ফ্যাসিলিটিস অনেক কিছু ফ্যাসিলিটি হইতে পারে, ফ্যাসিলিটি সার্ভিসেস। এটা হইতে পারে ফুটপাথ, এটা হইতে পারে ওপেন স্পেস অ্যান্ড রিক্রিয়েশন, এটা হইতে পারে কমিউনিটি ফ্যাসিলিটিস, এনিথিং টু প্রোভাইড সুইটেবল লো স্কেল রেজিডেন্সিয়াল ক্যারেক্টার। আমি যেতেছি অবজেক্টিভের ভিতরে। আর আর যেটা মেইনলি জানা উচিত সেটা হলো গিয়ে এই যে জোনিংটা, প্রত্যেকটা জোনিং এর আন্ডারে আরেকটা সেকশন থাকে। সেগুলো হলো কি এই জোনিং এর কোন কোন ডেভেলপমেন্ট গুলা পারমিটেড উইথ কনসেন্ট, পারমিটেড উইদাউট কনসেন্ট এবং প্রহিবিটেড। কিছু কিছু জিনিস থাকে, ডেভেলপমেন্ট থাকে, ল্যান্ড ইউজ থাকে, যেগুলা এই জোনে বা বিভিন্ন জোনে নিষিদ্ধ করে দেওয়া হয়। যেমন লো ডেন্সিটি রেজিডেন্সিয়াল আমি চাইবো না একটা হাই রাইজ অ্যাপার্টমেন্ট করার জন্য। সো মোস্ট প্রবাবলি RFB, রেজিডেন্ট ফ্ল্যাট বিল্ডিংস, residential flat buildings. RFBs are most probably are prohibited in that in a low density residential zone in any council. আবার পারমিটেড উইথ কনসেন্ট অফ কোর্স হবে লো ডেন্স একটা সিঙ্গেল ডুয়েলিং, মোস্ট প্রবাবলি নট ডুপ্লেক্সেস, অনলি সিঙ্গেল ডুয়েলিংস। আমি জানি না এখানে ডুয়েলিং, হ্যাঁ ডুয়েলিং হাউস আছে এখানে, ফার্স্ট লাইনে আছে ডুয়েলিং হাউসেস। এখানে ডুপ্লেক্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বা হ্যাঁ আছে, সেমি সেমি ডিটাচ ডুয়েলিং আছে এখানে। সো এখানে এটাকে অ্যালাউ করা হয়েছে। আবার যেটা বলছিলাম পারমিটেড উইথ কনসেন্ট এবং পারমিটেড উইদাউট কনসেন্ট, সাম অফ দি ডেভেলপমেন্টস আছে যেগুলা কোনো কনসেন্টই লাগে না, বাট ইউ ক্যান ডেভেলপ ইট। যেমন আপনি একটা শেড বানাতে যাচ্ছেন বাসার পেছনে, দ্যাট ডাজেন্ট, দ্যাট উইল নট ইম্প্যাক্ট দ্যাট সিগনিফিকেন্টলি। সো কাউন্সিল এটাকে অ্যালাউ করে হয়তো দিয়েছে ওখানে উইদাউট কনসেন্ট, কাউন্সিলের কনসেন্ট লাগবে না, ইউ ক্যান গো অ্যান্ড ডেভেলপ ইট। বাট আমি যখন একটা আহ, বাসা বানাবো, that will create lot of impacts in that area. Maybe your neighbor will feel that impact. Maybe কাউন্সিলের একটা প্ল্যান আছে যে এরিয়াতে এত মানুষ, আমাকে এই এই জিনিস কমিউনিটি ফ্যাসিলিটিস গুলো প্রোভাইড করতে হবে। তা কাউন্সিলের একটা প্ল্যান থাকে, সো এই ইম্প্যাক্টটা ওইটার উপরে পড়ে, ওই প্ল্যানের উপরে পড়ে। সো এই ইম্প্যাক্ট গুলোকে ম্যানেজ করার জন্যই কিছু কিছু ডেভেলপমেন্টকে বলা আছে পারমিটেড উইথ কনসেন্ট। সো আপনি ইউ হ্যাভ টু গো টু কাউন্সিল and council will assess the development application and design and plan of your development, এবং কাউন্সিল দেখবে যে আপনি সবগুলা কন্ট্রোল ঠিক করেছেন কিনা, যেটা ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট প্ল্যানার্সরা করে কাউন্সিলে বসে।
সবগুলো ঠিক হলে কাউন্সিল হয়তো উইথ কন্ডিশন আর উইদাউট কন্ডিশন আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিতে পারে। তো থ্যাংক ইউ ভাই। এটাই হলো গিয়ে এলইপির উদ্দেশ্য, যে কতগুলো জোন থাকবে, জোনিং করা, এর এর মধ্যে কিছু ডেভেলপমেন্ট থাকবে পারমিটেড, প্রহিবিটেড, এবং পারমিটের মধ্যে আবার উইথ কনসেন্ট উইদাউট কনসেন্ট। সো এই ছিল আহ, মানে প্ল্যানিং প্রসেসটা বা ব্যাকগ্রাউন্ডটা, কোত্থেকে আমরা আসলাম এখানে। বাট ওয়াই আই নিড টু গো টু কাউন্সিল, আমি কেন বাসায় নিজে নিজে করে ফেলতে পারবো না, আমি কেন একজন ডেভেলপারে ভাড়া করে নিয়ে এসে আমি বাড়ি করে ফেলতে পারবো না। না, ইউ কান্ট ডু দ্যাট হিয়ার in Australia. So it has to be gone, it has to go through council for part 4 developments, like residential, commercial, office, shops, everything. আবার কিছু কিছু ডেভেলপমেন্ট আছে যেমন স্টেট সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, যেগুলা কাউন্সিলের এখতিয়ারে নাই, সেটা হলো গিয়ে স্টেট গভর্নমেন্ট করে, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং করে। যেমন ফর এক্সাম্পল একটা হসপিটাল হচ্ছে, আম, যেটার ধরেন 500-600 বেডের হসপিটাল। সেই হসপিটালটা নিশ্চয়ই একটা প্ল্যানিং কন্ট্রোলের মধ্যে দিয়ে যায়। এটা জাস্ট বিকজ এটা ডিপার্টমেন্ট অফ হেলথ করতেছে, এটা কেউ অ্যাসেস করবে না, এটা সে নিজে করে ফেলতে পারবে এমন না। তাকে সেই প্ল্যানিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সেই কন্ট্রোলগুলোকে তাকেও মিট করতে হয়। আচ্ছা। তো সেই সেই জিনিসগুলা আমরা বলি এসএসডিজ, স্টেট সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। সো এই স্টেট সিগনিফিকেন্ট ডেভেলপমেন্টগুলো ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং এর প্ল্যানাররা করে, অ্যাসেস করে। সো নেক্সট যে সেগমেন্টে আমি আসতে চাই খুবই কুইকলি, বিকজ আমি দেখতেছি আমার টাইম পার হয়ে যাচ্ছে। তো ওয়েস্টার্ন সিডনি এয়ারপোর্ট, এয়ারট্রোপোলিস, যেটাকে এয়ারট্রোপোলিস মিনস লাইক এ মেট্রোপোলিস, লাইক মেট্রোপোলিস, আমরা মেট্রোপোলিস বলি, ঢাকা মেট্রোপোলিস, সিডনি মেট্রোপলিটন এরিয়া। সো এয়ারট্রোপোলিস হলো একটা শহর, যেটা যেটা কেন্দ্রবিন্দু থাকে একটা এয়ারপোর্ট। একটা এয়ারপোর্টকে ঘিরে আম, একটা পুরো একটা শহর যখন গড়ে ওঠে, দ্যাট ইজ কল্ড এরোট্রোপলিস। এরোট্রোপলিসের উদাহরণ আমি মেবি ডালাস, ডালাস মেবি, আমি ডিটেল জানি না। আম, তারপরে নেদারল্যান্ডসে আছে, মোস্ট প্রবলি সিঙ্গাপুরেও ফর সাম এক্সটেন্ট ইয়ে আছে। তো আমাদের এখানে যেটা করা হয়েছিল, এই এয়ারপোর্টটা, তার ব্যাকগ্রাউন্ডটা হলো গিয়ে, প্রথমে গভর্নমেন্ট felt the need to have a second airport in Sydney metropolitan area. One of the reason is that অনেক এয়ার ট্রাফিক বেড়ে যাচ্ছিল, এবং এখনো এটা শুধুমাত্র একটা এয়ারপোর্ট দিয়ে সেটাকে সার্ভিস করা হচ্ছে এখনো, কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্ট, যেটা যে এয়ারপোর্ট দিয়ে আমরা প্রতিদিন, সরি, নিয়মিত আমরা আমাদের দেশে যাই বা ওভারসিজ যাই, দ্যাট কিংসফোর্ড স্মিথ এয়ারপোর্ট। তো এয়ারপোর্টের আরেকটা বিশেষত্ব হলো গিয়ে, এখানে কারফিউ আছে, মেনি মেনি অফ ইউ নো দ্যাট। সেটা হলো কি 11টার পরে এখানে কোনো প্লেন নামে না, এবং রাত 11টার পরে, আই থিঙ্ক ইটস 5 o'clock ইন দ্য মর্নিং, জি। এই একটা একটা কারফিউ দেয়া আছে। তা কারফিউর কারণটা ছিল হলো গিয়ে, এয়ারপোর্টের আশেপাশে অনেক রেজিডেন্সিয়াল এরিয়া গড়ে উঠেছে, নিউ টাউন, সারি হিলস, বোটানি, বোটানি বেতে এখন অনেক অনেক হাউজিং হয়ে গেছে এখন। আহ, এই এরিয়াগুলোতে অনেক রেজিডেন্সিয়াল এরিয়া গড়ে উঠেছিল, এবং এদের যখন গভর্নমেন্ট অনেক অবজেকশন পাওয়া শুরু করলো যে আহ, যে আমরা ঘুমাতে পারি না, আমাদের মানে ওয়েল বিং, মেন্টাল সাইকোলজিক্যাল ওয়েল বিং ঘুমের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো আহ, কিছু একটা করা দরকার। তো গভর্নমেন্টের এই 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 এটাকে কন্ট্রোল করার জন্য 11টার পরে বলে দেওয়া হয়েছে যে কোনো প্লেন নামবে না, নো নয়েজ অ্যারাউন্ড দিস এরিয়া। সো যেহেতু 11টার পরে প্লেন নামবে না, সো প্লেনগুলোকে স্বভাবতই অন্য স্টেটে চলে যেতে হচ্ছে। আহ, 11টার পরে যেগুলো আহ, জরুরি নামার জন্য, যেগুলো ওভারসিজ থেকে আসে, অনেক দূর থেকে আসে, তা তো নামতে হয় কোনো জায়গায়। তো এবং যেটা হচ্ছিল সেটা হলো গিয়ে, গভর্নমেন্টের অনেক রেভিনিউ লস হচ্ছিল, এবং অফকোর্স এই যে মানুষগুলো ট্রাভেল করে তাদেরকে তাদের একটা অসুবিধা, 11টার পরে তাদেরকে এইভাবে প্ল্যান করতে হয় যেন 11টার সময় কোন প্লেনটা নামে, 11টার আগে কোনটা, আমি আমাকে বাসায় পৌঁছে যেতে হবে বা এয়ারপোর্টে নেমে যেতে হবে। সো ওইগুলোকে ম্যানেজ করার জন্য
government thought of a second airport which will be 24 hours airport. It will not stop um, anytime in the day and night. So it is round the clock এটা ওপেন থাকবে। এবং যেটা আগে বললাম যে অনেক এয়ার ট্রাফিক বেড়ে যাচ্ছিল এবং এয়ার ট্রাফিকটাকে একটা এই প্রেশারটাকে ডিমান্ডটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। সো প্রথমে ওরা ভাবলো যে উইলটনে করবে। আপনারা জানেন কিনা উইলটন ইজ এন এরিয়া নিয়ার আই থিঙ্ক বিটুইন ক্যাম্বেল টাউন অ্যান্ড উলংগং একটা উইলটন। সেটা এখন এখন রেজিডেন্সিয়াল এরিয়া হিসেবে করছে পিকটনের পাশেই। সেই উইলটন এরিয়াটা থেকে প্রথমে সিলেক্ট করা হয়েছিল। এটা এটা হলো এই ঘটনাটা হয়েছিল প্রায় 7-8 বছর আগে, না না, আরো আরো আগে বোধ হয়। তো যখন প্ল্যান করলো এবং এটা অবশ্য অফকোর্স এটা কমিউনিটি কনসালটেশনের জন্য রিলিজ করা হয়েছিল প্ল্যানটা, তখন ওইখানকার রেজিডেন্টসরা এটাকে ঘোর বিরোধিতা করলো যে না, আমরা এরকম এয়ারপোর্ট চাই না, এখানে অনেক ইম্প্যাক্ট হবে, উই ডোন্ট নিড দ্যাট। সো তারপরে নেক্সট বেস্ট পসিবল অপশন ফর দ্য গভর্নমেন্ট ওয়াজ বেজারিস ক্রিক। বিকজ বেজারিস ক্রিকে ওদের একটা বিশাল এরিয়া ছিল যেটা সরি স্টেট গভর্নমেন্ট ওন্ড। এটা ইউজ করা হয়তো ডিফেন্সের জন্য। ডিফেন্সের একটা বড় একটা রাডার ছিল বোধহয় এখানে, একটা রাডার বা ওয়্যারলেস সামথিং কিছু একটা ছিল ওইখানে, যেটা একটা ডিফেন্স ফ্যাসিলিটিস বা ডিফেন্স ইনস্টলেশন। সো এই ইনস্টলেশনের জন্য ওদের বিরাট একটা এরিয়া এখানে অলরেডি কাউন্সিল সরি গভর্নমেন্টের আন্ডারে ছিল, ওনারশিপ আন্ডারে ছিল। সো ওরা দেখলো যে দিস ইজ দ্য বেস্ট পসিবল অপশন, নেক্সট অপশন টু লোকেট দ্য সেকেন্ড এয়ারপোর্ট। আর সেকেন্ড এয়ারপোর্টের জন্য অবশ্যই প্লেন তো আর ঠাস করে নেমে যায় না উপর থেকে নিচে, হেলিকপ্টারের মতো এটাকে এটাকে ফ্লাই করে আসতে হয় কোনো জায়গা থেকে, এবং এটাকে ওড়ার সময় একটা এরিয়ার উপর দিয়ে উড়ে যেতে হয়। সো এই জিনিসটা, এই যে দেখা যাচ্ছে এখানে অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য ম্যাপ, দ্য ইয়েলো কাইন্ড অফ এরিয়া, উই কল ইট SP2 ইনফ্রাস্ট্রাকচার। আপনারা দেখবেন যে এটা অনেকটা নর্থ ইস্ট এবং সাউথ ওয়েস্ট এই বরাবর জিনিসটা। আসলে রানওয়েটা হবে, আমি যদি কন্ট্রোলটা নেই, কন্ট্রোলটা কি দেওয়া যাবে আমাকে? শিওর ভাইয়া, চেষ্টা করেন। আচ্ছা, যে- যেটা হবে এগুলো ওরা উম, একটা একটা বেনিফিট হলো গিয়ে এরিয়ার, সেটা হলো গিয়ে প্লেনগুলা খুব সহজে ব্লু মাউন্টেনের উপর দিয়ে উড়ে আসতে পারবে, ব্লু মাউন্টেন এরিয়ার উপর দিয়ে, যেটা হলো গিয়ে আপনার এই ইয়েলো সাউথ ওয়েস্ট। জাস্ট আপনি যদি একটা ডিরেক্ট স্ট্রেট লাইন টানেন একদম ব্লু মাউন্টেনের যে ন্যাচারাল ন্যাশনাল ফরেস্ট আছে, এবং যে যেখানে আমরা যাই যে থ্রি সিস্টার্স ব্লু জি। মাউন্টেনের যে এরিয়া, অনেক প্রিস্টাইন এবং বেশি ডেভেলপমেন্ট নাই। হ্যাঁ, ওখানে প্লেন উড়ে আসলেও কোনো মানে কেউ অভিযোগ করবে না। যদিও অভিযোগ ছিল, অনেক অনেক অবজেকশন আসছে রেজিডেন্টদের কাছ থেকে। সেটা হলো একটা একটা মানে বেনিফিট জি। ফর দ্যাট মাসুদ এরিয়া। ভাই, একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, বল। সরি, এন্টারপ্রাইজ দিয়ে কি এক্সাম্পল হিসেবে ডেটা সেন্টার বোঝানো যেতে পারে? যদি কেউ একটা বড় কোম্পানি এসে একটা ডেটা সেন্টার করলো এই এলাকায়, এটা কি এন্টারপ্রাইজ জোনিং এর মধ্যে পড়ে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। শর্ট ইয়েস। সো জাস্ট সরি, আমি হয়তো একটু সংক্ষেপে করি। সো আর এটার যদি ফ্লাই আউট ইয়ে করি আমরা, তাহলে এটা এটা প্রসপেক্টস বলে একটা রিজার্ভার আছে এখানে, ওয়াটার ওয়াটার রিজার্ভার জি। নর্থ ইস্টের দিকে, যেখানে একটা বিশাল বেড বেড এরিয়াতে যে সিডনি মেট্রোপলিটন এরিয়ার জন্য পানি ইয়ে করা হয়, স্টোর করা হয়। হ্যাঁ, সিডনি ওয়াটার করে। সেটা হলো গিয়ে এটা হলো গিয়ে ওয়ান অফ দি সোর্স অফ ওয়াটার সিডনি মেট্রোপলিটন এরিয়া। সো এরিয়াটা যেহেতু ওয়াটার রিজার্ভার, সো এখানেও কোনো বেসিক্যালি বেশি ইম্প্যাক্ট হবে না। সো এই এই কারণে এটা একটা সুইটেবল এরিয়া হিসেবে মানে চয়েস করা হয়েছে। কাজ করা আছে, আচ্ছা। তো যেই যে জিনিসটা আমি দেখা যাচ্ছিলাম এখানে ইলেকট্রোপলিসের, সেটা হলো গিয়ে এখানে 10টা প্রেসিং হিসাবে প্রেসিং দিয়ে আহ, ভাগ করা হয়েছে এই আহ, পুরো ইলেকট্রোপলিসটাকে। এরোটোপলিস হলো গিয়ে এই এয়ারপোর্ট, যেখানে মাঝখানে ওয়েস্টার্ন সিডনি ইন্টারন্যাশনাল, যেটার আহ, পোশাকি নাম হলো ন্যান্সি বার্ড ওয়ালটন এয়ারপোর্ট। সেই এয়ারপোর্টটার চারপাশে যে এরিয়াটা দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন কালার করা, জি। আহ,
সেই কালার এরিয়াটা হলো গিয়ে উম, পুরো এরিয়াটা নিয়ে একটা ইলেকট্রোপলিস। আমরা রিজিওনাল প্ল্যানে বলা হয়েছিল যে পুরো সিডনি মেট্রোপলিটন এরিয়াকে তিনটা সিটিতে ভাগ করা হবে: ইস্টার্ন হারবার সিটি, সেন্ট্রাল সিটি অ্যান্ড ওয়েস্টার্ন পার্কল্যান্ড সিটি। তিনটা বড় সিটি। তো ইস্টার্ন হারবার সিটি হলো গিয়ে আমরা যেই সিটিকে চিনি এখন, সিডনি সিবিডি জি। এবং তার আশেপাশের এরিয়া। আর সেন্ট্রাল সিটি হলো প্যারামাটা এবং তার আশেপাশের যত এরিয়া আছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্যারামাটা ইজ বুমিং, জাস্ট বিকজ এটার সেন্ট্রাল সিটি হিসেবে এটাকে আহ, ঘোষণা করা হয়েছে, এবং সব 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 ডিরেকশন সব প্ল্যানিং এখন সেন্ট্রাল সিটি মানে কেন্দ্রিক। আচ্ছা। আর এটা হলো ওয়েস্টার্ন পার্কল্যান্ড সিটি। এটা হলো গিয়ে এই এয়ারপোর্টকে ঘিরে আহ, এই সিটিটা গড়ে উঠবে। এবং এর মেইন উদ্দেশ্য হলো গিয়ে এক্সকিউজ মি, মেইন উদ্দেশ্য হলো গিয়ে জব ক্রিয়েট করা বা এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা বা কমার্শিয়াল অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি জেনারেট করা। নট রেজিডেন্সিয়াল। রেজিডেন্সিয়াল ইজ নট এ মানে উদ্দেশ্য না, এটা একটা উদ্দেশ্য না এখানে। যদিও আচ্ছা। যদিও আমরা জানি যে যেখানে আমার আমার জব, আমি আই উড লাভ টু গো দেয়ার অ্যান্ড লিভ নিয়ার বাই। হ্যাঁ, এটা অনেক কারণ থাকে মানুষের, এটা নেচারাল ইনস্টিংক্ট যে আমাকে কেন এত এত দূর যাইতে হবে। It's better to buy a house near the airport and near say our job. So uh, so এই এরিয়াটাকে প্ল্যান করা হচ্ছে 10টা প্রেসিংটে। ইনিশিয়াল প্রেসিংট হলো 5টা, এখন 5টা 6টা, 6টা প্রেসিং নিয়ে 5টা প্রেসিং নিয়ে কাজ শুরু করা হয়েছে। আর বাকি 4টাকে এখনো ডেভেলপ করা হয় নাই, সেগুলো কেমস ক্রিক আর রসমোর। আর যেগুলো নিয়ে যেগুলোকে নিয়ে অলরেডি প্রেসিং প্ল্যানে ডিটেল, নেক্সট নেক্সট স্লাইডে দেখতে পাবেন আপনারা যে ডিটেইল প্ল্যান করা হয়েছে। কিভাবে রোড গুলো ডেভেলপ হবে, কিভাবে ইউনো ওয়াটার লাইন, সুয়ারেজ, তারপরে স্টর্ম ওয়াটার কিভাবে মেনটেন করা হবে, সব এই প্রেসিং প্ল্যানের মধ্যে আছে। ক্যান উই গো ব্যাক প্রিভিয়াস স্লাইড প্লিজ? শিওর। তো হ্যাঁ, তো যেটা যেটা বলছিলাম সেটা হলো গিয়ে তহিদের একটা কোশ্চেন ছিল যে এন্টারপ্রাইজ জোনিংটা কি। সো এইগুলো হলো প্রেসিংট। প্রেসিংটের মধ্যে আবার যেটা করা হয়েছে সেটা হলো গিয়ে এলইপির মতো একটা ডকুমেন্ট বা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করা হয়েছে, যেটা জোনিং বোঝানোর জন্য কোন এরিয়াতে কোন জোনিং। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এগ্রি বিজনেস, এন্টারপ্রাইজ, এনভায়রনমেন্ট অ্যান্ড রিক্রিয়েশন, মিক্সড ইউজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, এই মূলত 5টা মেইন জোনে এই ভাগগুলো ভাগ করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি তৌহিদ, যদি তুমি যদি আহ, মানে ইয়ে করো, আহ, পরের স্লাইডে যাবো ভাইয়া নাকি না না না, কোনোটাতে ইন্ডিকেট জুম করো, এই করবো? যে শিওর। দেখো যে হলুদ। আমাকে যদি কন্ট্রোলটা দাম তাহলে একটু করতে পারতাম। জি, আপনি আপনার নিয়ে নিতে হবে কন্ট্রোলটা, পারবেন আপনি, দেখেন। শেয়ার করবো। স্লাইড কন্ট্রোল, দেখেন আমি দিচ্ছি আপনাকে। আচ্ছা, আমি কন্ট্রোল করছি নাকি? আমি সিলেক্ট করে দিচ্ছি আপনাকে কন্ট্রোলের জন্য। আচ্ছা, ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছে আমার কার্সার? সাইমন বা সাজিদ ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো কাজটা যেটা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো গিয়ে, এই জোনিং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা এম ইউ নামে একটা সামথিং দেখা যাচ্ছে এখানে। এম ইউটা হলো মিক্সড ইউজ জোন। মিক্সড ইউজ জোন মানে হলো গিয়ে আপনার এখানে ইউ আর অ্যালাউড টু ডেভেলপ সাম কাইন্ড অফ রেজিডেন্সিয়াল ডেভেলপমেন্ট। সে ইট ক্যান বি এ হাই রাইজ বিল্ডিং, উপরে অ্যাপার্টমেন্ট, নিচে কমার্শিয়াল অর শপস অর অফিসেস। So this is the only zone that allows residential accommodation or residential uses in that whole metropolis. হ্যাঁ, আর বাকি যেগুলো আছে যেমন ইএনজেড, যেট ইজ মোস্ট অফ দি এরিয়া, সেটা হলো গিয়ে মেইনলি ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল। যেটা তৌহিদ বললো যে ডেটা সেন্টার করা যাবে এখানে, অফকোর্স করা যাবে এখানে। এভিয়েশন ইন্ডাস্ট্রি অলরেডি আসছে এখানে। আমরা জানি যে ওই F-18 বানায় যে ফাইটার জেটস, যারা, তারা এখানে একটা ফ্যাক্টরি দিবে এখানে, ম্যানুফ্যাকচারিং। তারপরে বিভিন্ন ইউনিভার্সিটি এখানে, ইউনিভার্সিটি ক্যাম্পাস অলরেডি চুজ করছে। One of them is Sydney University, I guess, and then Western Sydney University.
উলঙ্গ ইউনিভার্সিটি। আচ্ছা। তো এটা একটা নয়েজ হাব হবে জাস্ট, এবং অলসো টু ইউনো প্রমোট রিসার্চ অ্যান্ড ইনভেস্টিগেশন। তো মেইন আইডিয়াটা ছিল এন্টারপ্রাইজ জোনের, সেখানে হলো গিয়ে এই এরোট্রোপলিসে দেশ বিদেশের সব রিসার্চ অর্গানাইজেশন গুলো এখানে এসে সেন্টার করবে। ইজি টু টু ফ্লাই ইন ফ্লাই আউট। হ্যাঁ, আর যেসব প্রোডাকশন হবে মেইনলি যেটা তোমরা বলো যে ওটা বলে কি বলে বুদ্ধিভিত্তিক প্রোডাক্ট, যেমন আচ্ছা। সফটওয়্যারস এন্ড হুম। থিংস, এভরিথিং। একাডেমিক এন্ড এক্স্যাক্টলি, রিসার্চ। এগুলা দ্রুত এখানে মানুষজন আসবে, বিভিন্ন এক্সপার্টাইজরা তারা এখানে এসে রিসার্চ করবে, বিভিন্ন ক্যাম্পাসে তারা রিসার্চ করতে পারবে। এবং সেখানে আবার ইন্ডাস্ট্রিগুলো থাকবে, যেগুলা ইনোভেশন ইন্ডাস্ট্রিজ, যেমন আমি শুনেছি, নট শিওর, যে জাপানের বিভিন্ন জায়ান্ট ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন কোম্পানিগুলো এখানে জমি অলরেডি লোকেট করেছে আর আইডেন্টিফাই করেছে, তারা এখানে করতে চায়। তো মেন মেন উদ্দেশ্য হলো এইটাই, ইএনজেড অ্যান্ড এন্টারপ্রাইজ জোন। আর আপনি একটু যদি উত্তর দিকে তাকান, দেখবেন এজিভি বলে একটা জোনিং দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা এগ্রি বিজনেস। সো এই এগ্রি বিজনেস জোনটা একটু এগ্রিকালচারাল জোনের মতো, বা রুরাল রুরাল জোনের মতো। তো এগ্রি বিজনেস জোনের করার পেছনের উদ্দেশ্যটা ছিল হলো গিয়ে এই এরিয়াটা এয়ারপোর্ট করার আগে এই এরিয়াটার মেনলি প্রডিউস করতো ভেজিটেবলস, ফ্রুটস, এবং অলসো গ্রেজিং ল্যান্ড, লাইক ক্যাটলস, lambs and everything. So mainly agricultural products were happening in this area, in the whole area, I guess. আর এগুলো এখনো আছে। আমরা সবাই জানি রামিন ফার্ম, which is like just a couple of kilometers south of this area, হ্যাঁ, ইন লেপিংটন। তেমন এমন রামিন ফার্মের মতো এমন অনেক ইন্ডিভিজুয়াল ফার্মস, এগ্রিকালচারাল প্রডিউস ফার্ম এখানে আছে, যারা এখনো সেই হিস্ট্রিটা বহন করতেছে। সো যে মেইন উদ্দেশ্যটা কি ছিল এগ্রি বিজনেস জোনের? এগ্রি বিজনেস জোনের মেইন উদ্দেশ্যটা ছিল যে এই প্রোডাক্ট গুলা এগ্রি বিজনেস জোনে নিয়ে আসবে, প্রসেসিং করবে, এবং উইদিন লাইক ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম এগুলা প্লেনে উঠাই দিবে, ট্রান্সপোর্ট করবে, বাইরে চলে যাবে, লাইক এ হাব। এগুলো যাবে চায়নাতে, এগুলো যাবে জাপানে, এগুলো যাবে লাইক সাউথ ইস্ট অ্যান্ড ইস্ট অ্যান্ড ইস্টার্ন এশিয়া অ্যান্ড ওয়েস্টার্ন, অ্যাজ ফার অ্যাজ লাইক ইউরোপ। বুঝতে পারছি ভাই। যেগুলা এই জন্য এগ্রি বিজনেস জোনে যেগুলা অ্যালাউ করা হয় সেগুলো হলো গিয়ে আহ, যে ওয়্যার হাউস, বাট ইন্ডাস্ট্রি দ্যাট আর মোর প্রমোটিং এগ্রিকালচার, নট লাইক গাড়ি, কার, or trucks, or any machineries, but processing agricultural products mainly. এবং এগ্রি ট্যুরিজম ইজ ওয়ান অফ দি, একটা উদ্দেশ্য ছিল এই এখানে। এগ্রি ট্যুরিজম কোনটা? আমরা যে আহ, ছুটি হলে আমরা যে ফুড পিকিং এ যাই, আম, আহ, ইয়েতে যাই, ওটা কোথায় কোথায় বলে, স্কুল হলিডে গুলোতে ভাইয়া এক্স্যাক্টলি, তাহমোর এবং আমরা আদার তাহমোর। হ্যাঁ, আমরা ডাবোতে যাই, আমরা হুম। ওয়েস্টে যাই, কুকস পর্যন্ত, চেরি পিক করার জন্য বা দেখার জন্য বা ঘোরাঘুরির জন্য। এগুলো হলো এগ্রি ট্যুরিজম, যে ট্যুরিজম বাট বেসড অন এগ্রিকালচার। So agritourism also will be, beneficial or benefited by this airport. Like অন্য স্টেট থেকে বা অন্য ইয়ে থেকে, দেশ থেকেও মানুষজন আসবে দেখার জন্য যে এই ফুড ফার্মস কিভাবে হয়, বা ফুড পিকিংস, বুঝতে পারছি। এভরিথিং। সো এটা হলো উদ্দেশ্য এগ্রি বিজনেস জোনের। সো এই হলো গিয়ে মেইন কতগুলো মেইন মানে প্রিন্সিপাল জোনিং অফ দিস এরিয়া। এবং জোনিং গুলো আন্ডারে অবশ্যই এলইপির মতো ইউজ গুলা ডেফিনিট করা দেওয়া আছে, এটা করা যাবে, এটা করা যাবে না, এবং এটা এটা একদমই করা যাবে না। জি। মাসুদ ভাই, আমরা একটু হাসিব ভাইয়ের কাছে যাই, আবার যদি আপনার কোনো স্লাইড থাকে আবার ব্যাক করি আপনার কাছে। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট স্লাইড, আমি আচ্ছা। এটা শেষ করে দিচ্ছি। সো শিওর। ওয়েস্টার্ন সিডনি এয়ারপোর্টের এয়ারট্রোপলিস প্রেসিং প্ল্যানটার মধ্যে হলো কি আপনার সব ইনফ্রাস্ট্রাকচার গুলো প্ল্যান করা আছে, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে আহ, মানে স্টেট গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতেছে আস্তে আস্তে। তো
আমি জানি অনেকের অনেকে কোশ্চেন থাকবে এরোটোপলিস সম্পর্কে এবং জোনিং সম্পর্কে, এটা করা যাবে এটা করা যাবে না। আপনার কাইন্ডলি এটা নোট নোট করে রাখবেন, এবং এট দি এন্ড অফ দ্য প্রেজেন্টেশন, আফটার Hasib's presentation, we'll come back again, and I will try to answer those questions. Thank you very much. থ্যাংক ইউ সো মাচ। হাসিব ভাই। ইয়েস, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। First, I would like to convey my thanks to NDC Alumni Association Australia. Special thanks goes to Simon Bhai, Shazid, Tohid Bhai, and Masood Bhai for continuous pushing me for this webinar. However, housing is the single biggest expense in Australia, especially in New South Wales. Most of us spend our majority income to housing. So, in deciding buying any land or property is really very important to consider all the issues. So, my presentation purpose is mainly যে আপনারা সবাই যেন যখন প্রপার্টি বাইং অথবা প্ল্যানিং পারমিশন নিবেন কাউন্সিল থেকে, তখন যেন কিছু ইনফরমেশন আপনারা আগে থেকে জানেন, তাহলে এটা অনেক হেল্প করবে। নেক্সট স্লাইড। So the purpose of this presentation to help you make informed decision in buying land or property or seeking council approval for your property. Next. So মেইন কন্টেন্টস আমার প্রেজেন্টেশনের যেটা হচ্ছে যে, প্রথমে আমাদের আসলে আমরা কি ইনফরমেশন চেক করব যদি আমরা একটা ল্যান্ড কিনতে যাই অথবা হাউস কিনতে যাই, এবং সেই ইনফরমেশনটা সার্চ করার ওয়ে কি, সহজ ওয়ে কি। কারণ আপনি যখন রিয়েল এস্টেট কোনো ওয়েবসাইটে যাবেন, থাউজেন্ডস অ্যাডভার্টাইজ, হ্যাঁ, এর মধ্যে আপনি শর্ট সিলেক্টেড করবেন। এখন শর্ট সিলেক্টেড করার আগে আপনাকে টুলস গুলো যদি একটু জানেন, তাহলে খুব দ্রুত কিছু বেসিক ইনফরমেশন পেয়ে গেলে আপনার জন্য ডিসিশন নিতে সুবিধা হবে। এবং আমাদের প্ল্যানিং পারমিশন নিতে গেলে আসলে আমাদের সেই পাথওয়েটা কি, আমাদের ডিএ ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন যখন আমরা কাউন্সিলে সাবমিট করবো, তখন আমাদের আসলে কি কি ইনফরমেশন, কি কি প্ল্যানস, কি কি ডকুমেন্টস লাগবে, সেই জিনিসগুলো বলা। এবং আফটার অ্যাপ্রুভাল আমাদের কি করতে হবে, কনস্ট্রাকশন সার্টিফিকেটের বিষয়গুলো কি। এবং রিসেন্টলি গভর্নমেন্ট লো অ্যান্ড মিড রাইজ হাউজিং নামের একটা পলিসি তৈরি করছে, যে পলিসিটা খুবই প্রমিজিং। ওইটাতে আমি একটু বেশি হাইলাইট করব, কারণ ইনভেস্টমেন্টের জন্য এটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর লাস্টে কিছু যদি কোশ্চেন থাকে। নেক্সট। সো বিফোর বাইং ল্যান্ড অর প্রপার্টি, আমাদের মেইন চেকিং এর ইস্যুগুলো কি কি। প্রথমে আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে যে জোনিং চেক করতে হবে। এই জোনিং এর মধ্যে অলরেডি মাসুদ ভাই বলছে সেই এলইপির কথা, লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান, যেখানে জোনিং দেওয়া থাকে, সেই জোনিং এর আন্ডারে পারমিটেড ইউজ, ফ্লোর স্পেস রেশিও, বিল্ডিং হাইট কত, এগুলো আপনি জানতে পারবেন। আপনারা জানা দরকার মিনিমাম লট সাইজ অর ফ্রন্টেজ উইডথ ফর সাবডিভিশন অর ডুয়েল অকুপেন্সি। অনেক পিপুল সাফার করে, তারা ভাবে যে একটা প্রপার্টি তো অনেক বড় সাইজ, অনেক বড় ল্যান্ড, তাহলে আমি তো অনেকগুলো এখানে প্লট বানাতে পারবো অথবা আমি ডুয়েল অকুপেন্সি বানাতে পারবো। কিন্তু এই এক একটা কাউন্সিলে রুল হচ্ছে যে অনেক ধরনের ডিফারেন্ট মিনিমাম প্রপার্টি লট সাইজ আছে, যেটা ডুয়েল অকুপেন্সির জন্য অথবা সাবডিভিশনের জন্য। অনেক সময় না জেনে মানুষ কেনে, কিন্তু যখন কাউন্সিলে অ্যাপ্রুভাল করতে যায় তখন দেখে যে সে ডুয়েল অকুপেন্সি করতে পারতেছে না অথবা সাবডিভিশন করতে পারতেছে না। তারপরে ফ্রন্টেজ উইথ, অনেকে জানেই না যে মানে মিনিমাম ফ্রন্টেজ উইথ লাগে হচ্ছে ডুয়েল অকুপেন্সির জন্য অথবা সাবডিভিশনের জন্য। এই ইনফরমেশন গুলো ঘাটতির জন্য অনেকে সাফার করে। হ্যাজার্ডস লাইক ফ্লাড অর বুশ ফায়ার, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আহ, একটা অনেকে দেখা যায় যে কোনো একটা সাইট ভিজিটে গেছে একটা প্রপার্টির জন্য, সেখানে তার হয়তো সারাউন্ডিংস খুব ভালো লাগছে, কিন্তু সে জানেই না যে এখানে কোনো ফ্লাড ইম্প্যাক্টেড ল্যান্ড কিনা অথবা এখানে বুশ ফায়ার কোনো রিস্ক আছে কিনা। সো এই ইনফরমেশনটা আমাদের জানা দরকার। আর একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে
যখন কন্ট্রাক্ট ডকুমেন্ট হচ্ছে যে বায়ার এজেন্টরা একটা আহ, আহ, দেয় বায়ারের কাছে, অনেকে ইজমেন্টস এবং কভেনেন্টস এই পার্টটা পড়েই দেখে না, কিন্তু এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আপনার প্রপার্টিতে কি ইজমেন্ট আছে সেটা, অথবা কি ধরনের রেস্ট্রিকশন আছে সেটা যদি না জেনে আপনি ল্যান্ড কেনেন, তাহলে আপনি কিন্তু সাফার করবেন, এবং প্রচুর মানুষ এটা সাফার করে। হেরিটেজ লিস্টিং এবং নেটিভ ট্রিজ, এই নেটিভ ট্রি জানা দরকার, কারণ নেটিভ ট্রি থাকলে হচ্ছে যে অনেক সময় বিশেষ করে রুরাল এরিয়ার যে কাউন্সিল গুলো, আমি অনেকগুলো ডেভেলপমেন্ট অ্যাসেসমেন্ট করছি, ফর এক্সাম্পল উইনজি ক্যারিবি শায়ার কাউন্সিলে, সামান্য কয়েকটা নেটিভ ট্রিজ এর কারণে পুরা ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন ক্যান্সেল। এটা হচ্ছে যে নট টাউন প্ল্যানার এই ডিসিশন নিছে, বরং কাউন্সিলের অধীনে অনেক হেরিটেজ এক্সপার্ট থাকে, ড্রেনেজ এক্সপার্ট থাকে, সেগুলো হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন গুলো তাদেরকে হচ্ছে রেফার করা হয়। তারা যদি নেগেটিভ কোনো কমেন্টস করে অথবা রিজেক্ট করে, টাউন প্ল্যানার সেটাকে পারমিট করতে পারবে না। হ্যাঁ, তারপর বায়োডাইভার্সিটি, ক্রিক্স, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। সুয়ার ওয়াটার, স্ট্রম ওয়াটার কানেকশন অ্যাভেলেবিলিটি, এই জিনিসগুলো অবশ্যই আমাদের চেক করতে হবে। এগুলো হচ্ছে যে চেকিং পয়েন্ট। জাস্ট রিসেন্ট একটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করে, আপনারা জানেন কিনা জানি না। স্প্রিং ফার্ম, আপনারা যে কোনো যদি ওই স্প্রিং ফার্মে যান, তাহলে দেখে মনে হবে যে খুবই চমৎকার একটা পরিপাটি একটা সাবার্ব, হ্যাঁ, অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে ওই স্প্রিং ফার্মে সো মেনি হাউস ওনার্স আর নাও সাফারিং, প্রচুর বিল্ডিং হচ্ছে যে ক্র্যাকস হয়েছে, এবং হ্যাঁ। ওইটা পরে জানা গেছে ওইটা হচ্ছে যে ফিল্ড আপ ল্যান্ডের উপরে, এবং ল্যান্ডটা হচ্ছে কম্প্যাক্ট সেভাবে করা হয়নি। এ- এবং এখন হচ্ছে যে কাউন্সিলের বিরুদ্ধে কেস হয়েছে, ডেভেলপারের বিরুদ্ধে কেস হয়েছে। এই লস, মানে এই কেসটা রিকভারি। কতদিন শেষ হবে নোবডি নোজ, কিন্তু যে ওনার $1 মিলিয়ন অথবা $1.5 মিলিয়ন দিয়ে হাউসটা কিনছে, নাও হি ইজ সাফারিং। দ্যাটস ওয়াই ইটস ভেরি ইম্পর্টেন্ট টু চেক all this type of information. Next. Sure. আচ্ছা ভাই, একটা বেসিক কোয়েশ্চেন করি, কথা হ্যাঁ। কথা হেরিটেজ হুম। মানুষ কি, আমার মানে আপনি তো প্রফেশনাল, আমার মতো একটা জেনারেল ইন্ডিভিজুয়াল সার্চ করে এটা জানতে পারবে? ইয়েস, আমি সেটাই দেখাবো, এই আচ্ছা, ইনফরমেশন কিভাবে চেক করা হয় সেই পয়েন্টটা আমি একটু ফোকাস করবো। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে দেখেন হাউ টু চেক, মানে এনএসডব্লিউ প্ল্যানিং পোর্টাল ইজ এ ভেরি ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম টু চেক মোস্ট অফ দ্য ইনফরমেশন। আপনার যে বেসিক ইনফরমেশন গুলো দরকার, আপনি তার মেজরিটি পাবেন, কয়েকটা ইনফরমেশন পাবেন না, বাট মেজরিটি পাবেন আপনার হচ্ছে যে শর্ট লিস্টিং এর জন্য। সো গো টু এনএসডব্লিউ প্ল্যানিং স্পেশাল ভিউর, আপনি একটা প্রপার্টি কিভাবে সার্চ করে, তারপরে সেটার থেকে কিভাবে ইনফরমেশন গুলো আপনি নিবেন, সেইটা আমি একটু দেখাবো। হ্যাঁ, আমি একটু শেয়ারে যাই। জি শিওর ভাই, আমি স্টপ শেয়ার দিলাম। দেখতে পাচ্ছি আসিফ ভাই আমরা এখন। আমার okay. আমরা, এখন হ্যাঁ, এখন ওইটা এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে, জি। ওকে, থ্যাংক ইউ। ফর এক্সাম্পল, ওয়ান হার্নেস ড্রাইভ, মিনেঙ্গল পার্ট, আমরা এই প্রপার্টিটা আমরা সার্চ করব। এই যে আহ ওয়ান ইকুয়ালস টু, দেখেন এখানে আমি যখন একটা প্রপার্টি সার্চ দিলাম, ওই অ্যাড্রেসটা এই, আমার কি মাউস দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, এইখানে হচ্ছে যে অ্যাড্রেস যদি আপনি দেন, ওই অ্যাড্রেস দিলেই এই ধরনের একটা আপনার স্ক্রিন আসবে। দেখেন এখানে আপনার এই প্রপার্টি, এবং সেখানে হচ্ছে আর টু মানে লো ডেনসিটি রেসিডেন্সিয়াল জোন। এখন শুধু তো লো ডেনসিটি রেসিডেন্সিয়াল জোন জানলে হবে না, আমি অনেক ইনফরমেশন লেয়ার বাই লেয়ার আছে এখানে, প্রচুর ওভারলে ম্যাপ আছে, সব ওভারলে হিউজ ইনফরমেশন আছে, সব আমাদের জানা দরকার নাই। আচ্ছা, তার আগে আমরা যেটা করব, এই যে এইখানে দেখেন জেনারেট প্রপার্টি রিপোর্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা রিপোর্ট জেনারেট করেন, হ্যাঁ, ওইখানে আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমরা ক্লিক করি, রিপোর্টটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই, পিডিএফ আচ্ছা, এ ডাউনলোড হয়েছে। হ্যাঁ, এইখানে দেখেন আপনি অ্যাড্রেস মিনেঙ্গল রোড, মিনেঙ্গল পার্ক, ক্যাম্বেল টাউন কাউন্সিলের অধীনে। তারপর আমরা একটু বেসিক ইনফরমেশনে যাই,
এটা যে ল্যান্ড জোনিং কি, ল্যান্ড জোনিং হচ্ছে R2 লো ডেন্সিটি রেসিডেন্সিয়াল। আপনাকে ওই এলইপি তে যেতে হবে যে R2 লো ডেন্সিটি রেসিডেন্সিয়াল এর মধ্যে কি কি হচ্ছে যে পারমিটেড ইউজ আছে, তাহলে আপনি ওখানে হচ্ছে যে পেয়ে যাবেন। এবং এটা খুবই ইজি, জাস্ট ক্যাম্বেল টাউন লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যান আপনি সার্চ দিলেই আপনাকে ওখানে নিয়ে যাবে, এবং আপনি R2 লো ডেন্সিটি রেসিডেন্সিয়াল জোনের মধ্যে দেখবেন। তারপর দেখেন হাইট অফ দ্য বিল্ডিং 9 মিটার, তার মানে আপনি এই প্রপার্টিতে ম্যাক্সিমাম 9 মিটার হাইট দিতে পারবেন। ফ্লোর স্পেস রেশিও এখানে দেওয়া নাই। আচ্ছা, এইখানে কিছু কিছু এইখানে ইনফরমেশনে আপনি কিছু কিছু জায়গায় ফ্লোর স্পেস রেশিও পাবেন, কিছু কিছু ক্ষেত্রে পাবেন না। এটা হয় কি, যে প্রচুর প্রিসিংক্ট প্ল্যান করা আছে যেগুলো তো এলিপিতে নাই। হ্যাঁ, ওই প্রিসিংক্ট প্ল্যান গুলো আবার সার্চ করতে হয়। এইটা একটু ডিফিকাল্ট হচ্ছে যে জেনারেল পিপুলের জন্য, বাট আপনি যদি জানেন যে কোন প্রিসিংক্ট প্ল্যান, যেমন এটা মিলেঙ্গেল পার্ক, ওখানে হচ্ছে যে ল্যান্ড সাবসিডেন্স আছে। হ্যাঁ, তো ওইখানে একটা প্রিসিংক্ট আছে, যার কারণে ওই প্রিসিংক্ট প্ল্যানের মধ্যে ওখানে হচ্ছে যে ফ্লোর স্পেস রেশিও অথবা কতটুকু আপনি ম্যাক্সিমাম টোটাল ফ্লোর স্পেস পাবেন সেগুলো দেওয়া আছে। আচ্ছা, তারপরে মিনিমাম লট সাইজ 420 মিটার স্কোয়ার। তার মানে আপনি এখন দেখেন এখান থেকে, আপনি যদি আপনার ইচ্ছা থাকে যে আপনি ভবিষ্যতে ডুয়েল অকুপেন্সি অথবা সাবডিভিশন কিছু করতে চান, তার মানে 420 মিটার স্কোয়ার যদি প্লট সাইজ ফর এক্সাম্পল 410 মিটার স্কোয়ার হয় অথবা 400 মিটার স্কোয়ার হয়, আপনি কিন্তু ওখানে ডুয়েল অকুপেন্সি অথবা হচ্ছে যে এই সাবডিভিশন আপনি করতে পারতেছেন না। হেরিটেজ নট অ্যাপ্লিকেবল। ল্যান্ড রিজার্ভেশন অ্যাকুইজিশন, এটা হচ্ছে যে মানে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের জন্য গভর্নমেন্ট হচ্ছে যে ল্যান্ড হচ্ছে অ্যাকুইজিশনের জন্য রাখে, তো এটা নট, তার মানে ওটা রিজার্ভেশনে নাই। ফোরশোর বিল্ডিং লাইন, এটা হচ্ছে সমুদ্রের ধারে কোস্টাল এরিয়ার জন্য এগুলো প্রযোজ্য, শুধু এটা নাই। লোকাল প্রভিশন, এই এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এই যে যেমন 700 একটা ইনফরমেশন, মানে এই ইনফরমেশনটা হচ্ছে যে আপনার ডুয়েল অকুপেন্সি করতে গেলে মিনিমাম আপনার হচ্ছে লট সাইজ লাগবে 700। এবং এখানে রেফার টু ক্লজ 4.2 মানে আপনাকে ওই লোকাল এনভায়রনমেন্টাল প্ল্যানের ক্লজ 4.2টা আপনি একটু দেখে নিবেন আসলে ওখানে কি বলা আছে। এবং এখানে দেখেন আরবান রিলিজ এরিয়া, মানে এটা হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে যে এই জায়গাটাকে মানে ডেভেলপ করতে চায়, ডেভেলপ আন্ডার ডেভেলপমেন্ট। আচ্ছা, আসিফ এখানে ভাই, 9 মিটারটা কি 1 স্টোরি না 2 স্টোরি পর্যন্ত অ্যালাউড? এই হাইট অফ বিল্ডিং, জি, হাইট অফ বিল্ডিং। হ্যাঁ এটা 9 মিটার আপনি 2 স্টোরি করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, 1 স্টোরি আসলে মেনলি তো খুব বেশি 6 মিটারের মধ্যেই 6 মিটার। 1 স্টোরি আচ্ছা, হয়ে যায়। আচ্ছা। রোহিত, একটা আহ, বাসার হাইট আসলে ধরা হয় বেসিক্যালি অ্যাভারেজ 3.5 3.75 আচ্ছা, মিটার। তো আচ্ছা। ওইভাবে তুমি ভাগ করো, জি, কিন্তু বুঝতে পারবা 9 মিটারের মধ্যে তুমি কয়তলা বাসা করতে পারবা। বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই, ওইটাই জানতে চাচ্ছি। তারপরে দেখেন এখানে গ্রিনফিল্ড হাউজিং কোড এরিয়া, এই কমপ্লাইন্ট ডেভেলপমেন্ট কোড ওখানে অ্যাপ্লিকেবল, মানে সিডিসি, আমি এটা একটু পরে বলবো কোথায় আপনি সিডিসি কিভাবে করতে পারবেন। আচ্ছা, এখানে আরো অনেক ইনফরমেশন আছে যেগুলো সেভ বলে, স্টেট এনভায়রনমেন্টাল প্ল্যানিং পলিসি। অনেক সব পলিসি হয়তো এই প্লটের জন্য প্রযোজ্য না, এইটা আসলে টাউন প্ল্যানাররা হচ্ছে যে খুঁজে বের করে যে কোন জায়গাটা আসলে কোন সেফটা হচ্ছে যে ওই প্লটের জন্য মানে অ্যাপ্লিকেবল হবে। এবং লাস্টলি দেখেন এখানে আরো কিছু ইনফরমেশন আছে, আদার ম্যাটার্স এফেক্টিং দ্য প্রপার্টি, বুশফায়ার প্রোন ল্যান্ড, হুম। ভেজিটেশন ক্যাটাগরি। তার মানে হচ্ছে যে ওই ল্যান্ডটা হচ্ছে যে বুশফায়ার। এই বুশফায়ারের আবার অনেকগুলো ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি আছে। আপনি ওই কোন ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার ওখানে কি ধরনের রুলস এন্ড রেগুলেশন অ্যাপ্লিকেবল হবে। আর এই ট্রি ক্যানোপির এই বিষয়টা আসলে আপনাদের জানা খুব একটা জরুরি না। আচ্ছা, এখানে আরেকটা দেখেন মাইন্স সাবসিডেন্স ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সাউথ ক্যাম্বেল টাউন। এখন এই যখনই মাইন্স সাবসিডেন্স ডিস্ট্রিক্ট থাকে আপনি কিন্তু সরাসরি কাউন্সিলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে মাইন্স সাবসিডেন্স আবার অ্যাডভাইজারি একটা বোর্ড আছে, সেইখানে হচ্ছে যে আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে যে আপনি আসলেই ওই প্লটটাতে কি ধরনের ডেভেলপমেন্ট করতে পারবেন, এবং তারা অনেকগুলো কন্ডিশন দেয়। তো এই এই রিপোর্টটা ক্রিয়েট করলে কিন্তু অনেকগুলো বেসিক ইনফরমেশন চলে আসে। হ্যাঁ, ভেজিটেশন ক্যাটাগরি, এই যে বুশ ফায়ার, মাইন্স সাবসিডেন্স, অনেকগুলো নেগেটিভ পয়েন্ট কিন্তু অলরেডি আপনি আইডেন্টিফাইড। হ্যাঁ, বুশ ফায়ার, মাইন্স সাবসিডেন্স, তারপরে হচ্ছে যে ডুয়েল অকুপেন্সির জন্য হচ্ছে যে মিনিমাম 700 লাগবে। সো আপনি কিন্তু এখান থেকে আহ, কিছু একটা ডিসিশন নিতে পারলেন, ঠিক আছে। জি। আচ্ছা, আমরা তারপরে ইনফরমেশন গুলো কি কি ভাবে চেক করা যায় দেখেন। এই এখানে লেয়ার আছে এবং লিজেন্ড। এই যে লেয়ারের মধ্যে প্রথমে আরেকটা জিনিস দেখেন যে বায়োডাইভার্সিটি ভ্যালুস।
বায়োডাইভার্সিটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনার একটা প্লট খুব ভালো লাগছে, হ্যাঁ, কিন্তু ওখানে অনেক ট্রি আছে। এই বায়োডাইভার্সিটির জন্য হচ্ছে যে আপনার ডেভেলপমেন্টের কিন্তু অনেক ধরনের রেস্ট্রিকশন দেয়, এবং এটা টাউন প্ল্যানার এই ডিসিশন দেয় না, ইকোলজিস্টের রিপোর্ট লাগে। এই ইকোলজিস্টের রিপোর্ট আবার হচ্ছে যে কাউন্সিল, হচ্ছে যে কাউন্সিলের ইকোলজিস্ট, সে হচ্ছে যে চেক করে। হ্যাঁ, যদি সে স্যাটিসফাইড হয় তখন অনেকগুলো কন্ডিশন দিয়ে তারপরে হচ্ছে যে আপনাকে হচ্ছে যে পারমিশন দিবে। তো এই বায়োডাইভার্সিটিতে যদি আপনি ক্লিক করেন, আমরা দেখি যে আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই ল্যান্ড জোনিংটা হচ্ছে একটা বাই ডিফল্ট একটা লেয়ার হিসাবে থাকে। অন্যান্য লেয়ার গুলো যদি আপনাকে দেখতে হয়, তাহলে আপনার যেটা করবেন সেটা হচ্ছে যে এই লেয়ারটাকে আমাদেরকে আহ, আগে এই আনসিলেক্ট করতে হবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল প্ল্যানিং লেয়ার্স এর মধ্যে আছে। এটা আমরা একটু দেখি প্রিন্সিপাল প্ল্যানিং লেয়ার্স এ কি কি আছে। যেটা হচ্ছে যে ফ্লোর স্পেস রেশিও, হাইট বিল্ডিং ম্যাপ, হেরিটেজ, ল্যান্ড জোনিং, লট সাইজ। মানে এটা কেন কেন প্রিন্সিপাল প্ল্যানিং লেয়ার বলতেছে এই পাঁচটা পয়েন্টকে, মানে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচটা পয়েন্ট, সেজন্যই প্রিন্সিপাল প্ল্যানিং লেয়ার হিসেবে এখানে ডিক্লেয়ার করতেছে। তো এইখানে আমরা এই ল্যান্ড জোনিং ম্যাপটার এই আনসিলেক্ট করে দিব। আনসিলেক্ট করে দিলে তখন হচ্ছে যে আমরা বাকি লেয়ার গুলো আমরা আসলে দেখতে পাবো। তাহলে আমরা এখন বায়োডাইভার্সিটিটা দেখি। এই আচ্ছা প্লট, ভাইয়া, বাই ডিফল্টে ওই সবচেয়ে ইম্পর্ট্যান্টটা সিলেক্ট করা থাকে এই ফিল্টারে? হ্যাঁ, রাইট আচ্ছা রাইট। আচ্ছা। তো আমরা এখন বায়োডাইভার্সিটিতে সিলেক্ট করলাম, তার মানে এই প্লটটা বায়োডাইভার্সিটিতে ইম্প্যাক্টেড না এই হিসাবে দেখাচ্ছে। সো আপনি একটা ইনফরমেশন পাইলেন। আমরা এখন প্রিন্সিপাল লেয়ারে ফ্লোর স্পেস রেশিও, আপনি যদি এখানে আমরা ওই যেটা রিপোর্ট জেনারেট করছি ওখানেও কিন্তু আপনি দেখতে পাইছেন। যদি আপনি এখানে দেখতে চান, এখানে ফ্লোর স্পেস নট অ্যাপ্লিকেবল ছিল, সেজন্য এটা আর আসতেছে না। হাইট বিল্ডিং, এখানে হাইট বিল্ডিং এর আপনি হাইট অফ বিল্ডিং, এই যে দেখেন হাইট অফ বিল্ডিং 9 যখন, তার মিটার মানে এটা 9 মিটার, এই যে আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা আবার এটাকে আনসিলেক্ট করি, তারপর আমরা হেরিটেজে যাই। হেরিটেজ ম্যাপ, হেরিটেজ ম্যাপ দ্বারা এই প্লট হচ্ছে ইম্প্যাক্টেড না। আর ল্যান্ড জোনিং ম্যাপ অলরেডি ওটা তো বাই ডিফল্ট দেওয়া থাকে, সো আর করবো না। আচ্ছা, লট সাইজ ম্যাপ, এটা খুবই ইম্পর্টেন্ট যদি যারা সাবডিভিশন করতে চাই। লট সাইজ ম্যাপ, আপনি লট সাইজ ম্যাপ দেন, মিনিমাম লট সাইজ 420 মিটার স্কোয়ার। সো আপনি এখানে লট সাইজটা দেখতে পাচ্ছেন। এখানে আরো, এখানে প্রচুর লেয়ার আছে, সব লেয়ার গুলো আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ সব আপনি দেখতে পাবেন না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস একটু দেখাই দিই, যে স্টেট এনভায়রনমেন্টাল প্ল্যানিং পলিসির মধ্যে আপনারা ওই যে যখন ওই আমি লো অ্যান্ড মিডিয়াম রাইজ হাউজিং এর কথা বলবো তখন ওই জিনিসটা আবার লাগবে। তো এখনই ম্যাপটা একটু দেখাই দিই কিভাবে সিটি সেন্টার দেখতে হয়। সেফ সেফ হাউজিং 2021, এই যে এই লেয়ারের মধ্যে সিটি সেন্টারের একটা বিষয় আছে। এই যে টাউন সেন্টার ম্যাপ, হ্যাঁ, এই টাউন সেন্টার ম্যাপে যদি আপনি ক্লিক করেন তাহলে মেইন যে সমস্ত টাউন সেন্টার গুলো, এটা আর জুম আউট করলে হচ্ছে যে আপনি দেখতে পাবেন। লোকাল প্রভিশনস এর মধ্যে কিছু পয়েন্ট আহ, উল্লেখযোগ্য, যেটা হচ্ছে যে যখন ডুয়েল অকুপেন্সি আপনি করতে চান, মিনিমাম লট সাইজ কত হতে হবে ডুয়েল অকুপেন্সির জন্য, সেই সেই ম্যাপটা হচ্ছে যে এই এখানে একটা লেয়ার আছে। আহ একটু একটু টাইম কনজিউমিং, অলরেডি 10:18 বাজে। মিনিমাম লট সাইজ, ভাই, ফিল্টার লেয়ারের ওই স্পেসটাতে টাইপ করলে আসবে না? ও ও ভুলে গেছিলাম, সরি। এই যে লট সাইজ ফর ডুয়েল অকুপেন্সি ডেভেলপমেন্ট ম্যাপ, এখানে এই যে কালার গুলো দেখার জন্য আপনাদের যেতে হবে হচ্ছে যে এই লিজেন্ডে। ঠিক আছে,
আমরা যদি লিজেন্ডে এই যে লট সাইজ ফর ডুয়েল অকুপেন্সি ডেভেলপমেন্ট, হ্যাঁ আপনারা যদি এখানে দেখেন এই কালার ইজ 650 মিটার স্কোয়ার, মানে এইটাকে যদি আপনি ডুয়েল অকুপেন্সি করতে চান তার মানে 650 মিটার স্কোয়ার লাগবে। তো এখন আপনি ধরেন 500 মিটার স্কোয়ার, আপনি হচ্ছে যে ফর এক্সাম্পল ল্যান্ডটা আপনি তো ভাবতেছেন যে আপনি আড়াইশো আড়াইশো দুইটা করবেন, হ্যাঁ ডুয়েল অকুপেন্সি করবেন, আসলে কিন্তু করতে পারবেন না। হুম। সো এজন্য যখন শর্ট সিলেক্ট করবেন এই ইনফরমেশন গুলো যদি জেনে যান তাহলে অনেক হেল্পফুল হবে। আরেকটা যেটা হচ্ছে যে ওই হ্যাজার্ড ম্যাপ বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে থার্ড এবং আপনার হ্যাজার্ড বললেই ভাই চিপিং নর্টনের কথা মনে আসে। হ্যাঁ হ্যাজার্ডের কথা মনে আসলে চিপিং নর্টনের কথা মনে আসে আর কি। 2 দিন বৃষ্টি পড়লে তো ওখানে বন্যা হয়ে যায়, নৌকা টোকা চলে আর কি। হ্যাজার্ড, এই হ্যাজার্ড ম্যাপের মধ্যে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বুশফায়ার। বুশফায়ার অলরেডি ওই লেয়ারটা অফ করা হয়নি বলে দেখানো যাচ্ছে না, আমি আর সময় নষ্ট করতেছি না। বুশফায়ার দিলে আপনি হচ্ছে যে বুশফায়ারের ম্যাপ দেখতে পাবেন। আর ফ্ল্যাট প্ল্যানিং এর ফ্ল্যাট ম্যাপটা, প্ল্যান। ফ্ল্যাট প্ল্যানিং এর ম্যাপটা এরা শেয়ার করে না। অনেকগুলো ইস্যু তৈরি হয়েছিল, যার কারণে ফ্ল্যাট প্ল্যানিং সম্পর্কে যদি আপনাকে জানতে হয় তাহলে কাউন্সিলে কন্ট্যাক্ট করতে হবে। এবং একটা হচ্ছে প্ল্যানিং সার্টিফিকেট, 10.7 প্ল্যানিং সার্টিফিকেট বলে, এটার পার্ট 2 অ্যান্ড পার্ট 5। আপনি যদি দুইটা পার্ট নেন তাহলে ওখানে ওই যে ওটা কি লো ফ্লাড জোন অথবা হাই ফ্লাড জোন, এগুলো এই ইনফরমেশন গুলো দেয়। সো আমি এখানে এই ইনফরমেশনের এইটা এখানেই শেষ করতেছি, প্রেজেন্টেশনে যাই। Sure, ভাইয়া। আমি স্লাইডটা শেয়ার করবো আরেকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আবার প্রেজেন্টেশনে চলে আসি। ঠিক আছে। দেখতে পাচ্ছেন? এখন আসছে। হ্যাঁ। Sure. তারপরে সো এই এই নেক্সট স্লাইডে যান। হ্যাঁ, এর এর পরের চেকটা হচ্ছে যে আপনি যদি ওই বেসিক ইনফরমেশন গুলো এনএসডব্লিউ স্পেশাল প্ল্যানিং ভিউ ম্যাপ থেকে যদি আপনি বেসিক তথ্য পেয়ে যান, ওইটার ভিত্তিতে আপনি হচ্ছে শর্ট লিস্ট করবেন যে আপনি কোন প্লট গুলোতে আপনি এখন নেক্সট ফোকাস দিবেন। ঠিক আছে, এই নেক্সট ফোকাসে আহ আপনি হচ্ছে যে বায়ার্স এজেন্টের কাছে অবশ্যই 10.7 প্ল্যানিং সার্টিফিকেট পার্ট 2 এবং পার্ট 7 পাবেন, এবং এট দ্য সেম টাইম 88B ইনস্ট্রুমেন্ট। এই দুইটা ডকুমেন্ট থাকলেই আমি যে ইনফরমেশন গুলোর কথা বললাম ওই ইনফরমেশন সব এই প্ল্যানিং সার্টিফিকেটের মধ্যে অবশ্যই থাকবে। আর কি কি রেস্ট্রিকশন আছে সেইগুলো হচ্ছে যে আপনাকে 88B ইনস্ট্রুমেন্টসটা ভালো করে পড়তে হবে। অনেকে 88B ইনস্ট্রুমেন্টসটা ঠিক মতো পড়ে না, না পড়ে হচ্ছে যে অনেক সময় ভুল করে। দেন যেটা হচ্ছে যে ডকুমেন্টস, তারপরে তো আপনি আরো শর্ট লিস্ট করলেন এই ডকুমেন্টস পাওয়ার পরে, নেক্সট হচ্ছে যে আপনি সাইটটা ভিজিট করেন, এবং শুধু সাইটটাই দেখলে হবে না, সাথে একটু সারাউন্ডিংস দেখেন, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার দেখেন, ওখানে ফিউচার ডেভেলপমেন্ট কি হতে পারে সেগুলো একটু তথ্য নেন। এবং ফাইনালি যখন আপনি ল্যান্ড হয়তো কয়েকটা মাত্র শর্ট সিলেক্ট করছেন, তারপরে অফকোর্স টক উইথ দ্য কাউন্সিল। কাউন্সিল খুবই হেল্পফুল। কাউন্সিলের সাথে কথা বললে হয়তো দেন এন্ড দেন আপনি ইনফরমেশন নাও পাইতে পারেন, কারণ তারা ব্যস্ত থাকে। আপনাকে তারা কিন্তু কল ব্যাক করবে। হ্যাঁ, এবং আপনি কি করতে চান সেটা যদি ওদেরকে স্পেসিফিক্যালি বলেন, এবং ওরা একদম ডিরেক্টলি বলবে না যে এটা পারমিটেড অর নট, বাট আপনি ওদের টোন বুঝলে, টোন শুনে বুঝতে পারবেন যে আসলে এটা করা যাবে কি যাবে না। হ্যাঁ, নেক্সট। নাও প্ল্যানিং পারমিশন পাথওয়ে, যে জায়গাগুলো সেটাতে একটু ফোকাস দিই। আমরা যখন কাউন্সিল অ্যাপ্রুভালের জন্য যাই, আহ, প্রথমে হচ্ছে যে 3 ধরনের ডেভেলপমেন্ট আছে। একটা হচ্ছে এক্সাম ডেভেলপমেন্ট। এক্সাম ডেভেলপমেন্টে আসলে যেটা হচ্ছে যে পারমিশন লাগে না, খুবই মাইনর স্কেলের ডেভেলপমেন্ট। ফর এক্সাম্পল আপনি একটু ফেন্স বানাতে চান, পারগোলা, বাট এটার ইয়ে আছে, সাইজ রেস্ট্রিকশন আছে। এবং সেফ, এক্সেম্পট অ্যান্ড কমপ্লাইং ডেভেলপমেন্ট কোড
2008, এটা দ্বারা এখানে কি কি আপনি করতে পারবেন কাউন্সিলের পারমিশন ছাড়াই, সেটা সেই লিস্ট দেওয়া আছে, ওইটা একটু দেখলেই বোঝা যায়। সিডিসি, কমপ্লাইং ডেভেলপমেন্ট সার্টিফিকেট এবং ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন, এটা খুব কমন কোশ্চেন যে আমি সিডিসি করতে পারবো কি পারবো না। আসলে মেজরিটি হাউজিং যেগুলো 1 স্টোরি, 2 স্টোরি, ডুয়েল অকুপেন্সি, হ্যাঁ, এই 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 জিনিসগুলো হচ্ছে যে সিডিসি তে আপনি করতে পারবেন। সিডিসির সুবিধা কি? সিডিসির সুবিধা হচ্ছে যে এটা হচ্ছে ফাস্টার ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ফাস্ট দেন ডিএ। হ্যাঁ, যদি মানে কেউ যদি স্পেসিফিক্যালি আমার কাছে সাজেশন চাই, আমি যদি সিডিসি এবং ডিএ দুইটাই করা যায়, তাহলে আমি কোনটাতে যাব? আমি বলবো যে সিডিসি তে যেতে। কারণ হচ্ছে যে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। ডিএ কাউন্সিলে গেলে যেটা হয়, কাউন্সিলে প্রচুর অ্যাপ্লিকেশন থাকে, তাদের অনেক ফর্মালিটিস মেনটেন করতে হয়, বিভিন্ন রেফারেল চেক করতে হয়, সো ইট টেক্স এ মাস মোর টাইম দেন সিডিসি। নেক্সট, এটা তুষার ভাই অলরেডি কভার করছে আমাদের প্ল্যানিং এ কি কি অ্যাক্ট, রেগুলেশন এবং হচ্ছে যে স্টেট এনভায়রনমেন্টাল প্ল্যানিং পলিসি দ্বারা আমরা ডেভেলপমেন্ট কন্ট্রোল করি, সেই পয়েন্টগুলো, এগুলোতে আমি আর যাচ্ছি না। নেক্সট। থ্যাংক ইউ। এলইপির কথাও বলছে, ডিসিপির কথা, আর ডিসিপির কথাও তুষার ভাই বলছে, এটা আমার দরকার নাই। নেক্সট। তো পারমিশনের ক্ষেত্রে প্রথম যেটা আমরা, হোয়াট শুড ইউ ডু বিফোর প্রিপেয়ারিং লজিং ইউর ডিএ, স্টেজ 1 এটাকে বলা হয়। গাইডলাইন আছে, ডিটেল গাইডলাইন দেখলেও বুঝতে পারবেন। প্রি লজমেন্ট একটা বিষয় আছে। নেক্সট স্লাইড। এই প্রি লজমেন্টের ক্ষেত্রেও মানে আপনি সিমিলার ওয়েতে আপনি কিন্তু হচ্ছে যে ওই এনএসডব্লিউ প্ল্যানিং পোর্টালে হচ্ছে যে আপনি ইনফরমেশন চেক করতে পারেন, মানে আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না, হ্যাঁ, ওই জিনিসটা কিন্তু আপনি ওখানে বুঝতে পারবেন। এবং আপনার কি ধরনের কনসালটেন্ট লাগবে। ফর এক্সাম্পল, ওটা বুশ ফায়ার প্রোন এরিয়া, ডেফিনেটলি আপনার হচ্ছে বুশ ফায়ার এক্সপার্ট লাগবে। যদি ওটা ফ্লাড প্রোন হয়, আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে যে আপনার ফ্লাড ইঞ্জিনিয়ারের হচ্ছে যে রিপোর্ট লাগবে। যদি ওটা হচ্ছে যে বায়োডাইভার্সিটি জোন হয়, ডেফিনেটলি হচ্ছে ইকোলজিস্ট লাগবে। সো কি কি ইনফরমেশন চেক করলেই এটা মোরাললেস বোঝা যায় যে আমার কি কি ধরনের হচ্ছে যে কনসালটেন্ট আমার এই প্রজেক্টের জন্য হচ্ছে যে এঙ্গেজ করতে হবে। নেক্সট। সরি ওসিম হাসিব, ভাই একটা আহ, হ্যাঁ, তো একটু সবাই বলেন। আচ্ছা, আর একটা পয়েন্ট আমি জাস্ট অ্যাড করি, সেটা হচ্ছে প্রিলজমেন্টের আর একটা হচ্ছে প্রিলজমেন্ট মিটিং আছে কাউন্সিলের সাথে। আপনি এই ইনফরমেশন চেক করে, হ্যাঁ, কিছু ডকুমেন্টস, মোটামুটি একটু ডকুমেন্টস প্রিপেয়ার করতে হয়। হ্যাঁ, প্রিপেয়ার করার পর হচ্ছে যে যদি আপনি কাউন্সিলের সাথে মিটিং করেন, ওটাকে প্রিলজমেন্ট মিটিং বলে। আপনি গিয়ে ফুল প্রিপেয়ার করার আগে ওদের সাথে হচ্ছে যে একটা মিটিং করা, এবং ওখানে আপনাকে ওরা হচ্ছে যে মোটামুটি একটা গাইডলাইন দেবে, অথবা আপনার যদি কোনো ড্রব্যাকস থাকে, হ্যাঁ, কোনো ইস্যু যদি গ্যাপ থাকে, ওইগুলো ওরা ধরাই দিবে যে আপনার এই এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, তুষার ভাই কি বলতেছেন, একটু অ্যাড করেন। একটা কোশ্চেন ছিল, সেটা হলো গিয়ে কারো জায়গায় যদি ফ্লাড কনস্ট্রেইন থাকে, হুম। সেটা সে কিভাবে জানবে হ্যাঁ, এবং এরপরে কি করবে? আচ্ছা, ফ্লাড কনস্ট্রেইন্টের যেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি বললাম যে এনএসডব্লিউ স্পেশাল স্পেশাল প্ল্যানিং পোর্টালে এই এই ইনফরমেশনটা নাই। এবং ফ্লাডের মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। এইটা জানার জন্য হচ্ছে যে প্ল্যানিং সার্টিফিকেট 10.7 প্ল্যানিং সার্টিফিকেট পার্ট 5, পার্ট 2, পার্ট 5 বলে দুইটা জিনিস আছে। পার্ট 2 তে হচ্ছে যে বেসিক কিছু ইনফরমেশন থাকে, বাট এই বায়োডাইভার্সিটি, ফ্লাড, বুশফায়ার, এই এত ডিটেলস থাকে না, মানে একটু বেশি পয়সা খরচ হয় আর কি। একটু বেশি পয়সা দিলে হচ্ছে যে পার্ট 2টাও, এই পার্ট 5ও পাওয়া যায়। সেজন্য সবসময় প্ল্যানিং সার্টিফিকেট নিতে হলে পার্ট 2 এবং পার্ট 5 দুইটাই নিতে হবে। এবং আপনি যদি পার্ট 5টা নেন, তখন হচ্ছে যে ওই সার্টিফিকেটের মধ্যে আপনার ওই ল্যান্ড সম্পর্কে বলা থাকবে, এটা হচ্ছে যে লো ফ্লাড জোন, অথবা মিডিয়াম ফ্লাড জোন, অথবা হাই ফ্লাড জোন। সো ওখান থেকে আপনি এই ইনফরমেশনটা জানতে পারবেন। মানে কাউন্সিলের সাথে যোগাযোগ ছাড়া এই ফ্লাডের বিষয়টা আসলে এই ইনফরমেশন অ্যাভেলেবল না। হ্যাঁ, সেটা হলো কাউন্সিলের সাথে যোগাযোগ করতে হবে, এবং কাউন্সিল ইজ মোর দেন হ্যাপি, আই মিন ইটস ফ্রি অফ চার্জ। এটা এটা যে কেউ যায় কাউন্সিলের ফ্রন্ট অফিসে গিয়ে কথা বলতে পারবে, এবং একটা যদি ফার্দার হেল্প প্রয়োজন হয়, তাহলে একটা প্রি লজমেন্ট মিটিং অর্গানাইজ করতে পারে, যেখানে আলাপ আলোচনা করে কাউন্সিলকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারে। কাউন্সিলের এক্সপার্টাইজ লোক থাকে, যেমন ফ্লাড এক্সপার্ট থাকে,
ভেজিটেশন এক্সপার্ট থাকে, ল্যান্ডস্কেপার থাকে, অনেক 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 এক্সপার্টাইজ থাকে যারা এই প্রি লজমেন্ট মিটিং এ হেল্প করতে পারে। বাট ইউ হ্যাভ টু টেল দেম দ্যাট এই মিটিং এ আমি এই প্রফেশনকে বা এই আমার কোয়েশ্চেন এই প্রফেশনগুলো থাকলে ভালো হয়। সো council will organize that meeting with those people on a certain day and suitable to you. আরেকটা আরেকটা কোশ্চেন ছিল হাসিব, সেটা হলো কি আহ, এটা হলো কি ইজমেন্ট অ্যান্ড এটা কি বলে আরেকটা জিনিস আহ, নাম, ওই কভেনেন্ট। কভেনেন্টস। হুম। ইজমেন্ট অ্যান্ড কভেনেন্টের ইয়েটা কি, এটা জানবো কিভাবে যে আমার প্রপার্টির মধ্যে ইজমেন্ট আছে বা কোভেনেন্ট আছে, এবং ক্যান আই ডেভেলপ এনিথিং অন দ্যাট ইজমেন্ট? হ্যাঁ, তো এটা জানার উপায় আমি কিন্তু আমার প্রথম স্লাইডে ওটা ব্যাখ্যা করছি যে হচ্ছে যে ইজমেন্ট হচ্ছে 88B ইনস্ট্রুমেন্টস বলে, এবং যখনই বায়ার্স এজেন্টের কাছে আপনি ডকুমেন্ট যাবেন, এইটা ওরা দিতে বাধ্য, মানে আপনাকে দিবে, ঠিক আছে, এবং টাইটেল সার্চ এবং ডিপি বলে। আর আহ, এই 88B ইনস্ট্রুমেন্ট বললেই বোঝা যায় যে এইখানেই সব কভেনেন্টস এবং ইজমেন্ট থাকে। ইজমেন্টটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনার প্লটের উপর দিয়ে হচ্ছে যে একটা ড্রেন, একটু নিচু জায়গা আছে, ড্রেনেজের জন্য ওই জায়গাটা কাউন্সিল হচ্ছে যে সংরক্ষণ করে রাখছে। তার মানে কাউন্সিলকে আপনাকে পারমিশন দিতে হবে যে ওই জায়গাটা কাউন্সিল ইউজ করবে ফর ড্রেনেজ পারপাস, মানে ইউ আর গিভিং রাইট টু দ্য কাউন্সিল, দ্যাট ইজ ইজমেন্ট। আর কভেনেন্ট হচ্ছে যে আপনাকে রেস্ট্রিক্ট করে দিবে যে আপনি কিছু করতে পারবেন না। এই কভেনেন্টের অনেক ধরনের, অনেক ফরম্যাটের কভেনেন্ট আছে। ফর এক্সাম্পল যে ওই লটে ফর এক্সাম্পল কিছু নেটিভ ট্রি আছে, কভেনেন্টের মধ্যে বলা আছে ইউ ক্যান নট কাট দিস নেটিভ ট্রিজ, অথবা এই প্লটে শুধুমাত্র সিঙ্গেল ডুয়েলিং হবে, কোনোদিন হচ্ছে যে ইয়ে ডুয়েল অকুপেন্সি অথবা মাল্টি ডুয়েলিং আপনি করতে পারবেন না। এই ধরনের কিছু রেস্ট্রিকশন দেওয়া থাকে। এখন এই রেস্ট্রিকশন অনেক সময় উইডো করা যায়, বাট ইটস এ ভেরি ভেরি লেন্দি প্রসিডিউর। সো যখনই এরকম রেস্ট্রিক্ট কভেনেন্ট এবং ইজমেন্ট থাকবে, তখন ওইটা হচ্ছে ভালোভাবে পড়া, এবং যদি আপনি না বুঝেন তাহলে সলিসিটরের হচ্ছে যে সহযোগিতা নিয়ে নিতে হবে যে আসলে এটা বলতে কি বুঝায়। হ্যাঁ, ওইটা না বুঝে হুট করে কন্ট্রাক্ট সাইন করা কখনোই ওয়াইজ না। আমি কি ক্লিয়ার করতে পারছি? থ্যাংক ইউ হাসিফ ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট। এই পয়েন্টে আমি একটু বলি, সেটা হচ্ছে যে আহ, এটা একটা মেজরিটি হাউস ওনারদের একটা, আমি বলবো ড্রব্যাকস অথবা থিঙ্কিং এর একটু ঘাটতি। সেটা হচ্ছে যে এই স্কিল প্রফেশনাল ইংগেজ করতে একটু অনীহা প্রকাশ করে। এবং এরকম আমি আমি নিজে অ্যাসেসমেন্ট করতে যে দেখছি যে আলটিমেটলি কস্টিং আসলে পরে বেশিই হয়। হ্যাঁ, মানে কাউন্সিল একটার পর একটা হচ্ছে যে রিকোয়েস্ট ফর ইনফরমেশন বলে, মানে আপনার ফর এক্সাম্পল আপনি ড্রেনেজ স্পেশালিস্ট লাগবে, ড্রেনেজ স্পেশালিস্ট আপনি খরচ কমানোর জন্য হয়তো খুব বেশি একটা স্কিল ড্রেনেজ এক্সপার্টকে নিলেন না, কিন্তু ড্রেনেজ এক্সপার্ট যে রিপোর্টটা দিল কাউন্সিল ওটাকে রিজেক্ট করে দিল। তার মানে কি, আপনাকে আবার হচ্ছে যে অ্যাপ্লাই করতে হবে। আমি যেমন একটা হেরিটেজ ইম্প্যাক্টেড একটা সাইটের অ্যাসেসমেন্ট করতেছিলাম, এই ভদ্রলোক প্রথমে যে হেরিটেজ এক্সপার্টে দিল, হেরিটেজ কাউন্সিলের হেরিটেজ এক্সপার্ট হচ্ছে যে সেটাকে ডিসরিগার্ড করলো। তারপরে ওই সেম পিপুলকে দিয়ে আবার রিপোর্ট করালে আবার, এবং টোটাল 4 টাইম হচ্ছে যে তাকে শুধুমাত্র হেরিটেজ রিপোর্টটা দিতে হয়েছে, এবং প্রত্যেকটার জন্য অলমোস্ট 1 মান্থ করে সময় গেছে। তার মানে সে 4 মান্থ সময় শুধু হেরিটেজ ইম্প্যাক্ট রিপোর্টের পিছনে নষ্ট করছে। হ্যাঁ, কিন্তু তার সময় নষ্ট হয়েছে এবং প্রচুর খরচ হয়েছে। হ্যাঁ, সো এই জায়গাটাই আমি বলবো যে যখন আপনি প্রপার্টি ডেভেলপ করতে যাবেন, মানে অথবা কাউন্সিলের অ্যাপ্রুভাল নিতে যাবেন, ডেফিনেটলি ইংগেজ স্কিল প্রফেশনালস। যদি একটু কস্ট বেশি হয়, আপনার প্রচুর হচ্ছে যে ইয়ে হ্যারাসমেন্ট অথবা বলেন, অথবা আপনার কনসার্ন অনেক কমাই দিবে। সো রাইট টিম অফ প্রফেশনালস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ প্রজেক্ট। নেক্সট টাইম। আসিফ ভাই, হ্যাঁ। সরি, কুইকলি আমাদের একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে যে আম, সামির ভাই জিজ্ঞেস করছে যে হাউ টু নো হুম। ইফ মাই ল্যান্ড হ্যাজ এ প্রপার ওয়াটার সুয়ারেজ এন্ড ড্রেনেজ। হ্যাঁ, সার্ভিস, কি কি সার্ভিস ওখানে আছে। এক হচ্ছে যে আপনি প্ল্যানিং সার্টিফিকেট যখন নিচ্ছেন, হুম, তখন হচ্ছে যে আপনি ওটা
পুরা হচ্ছে যে সার্ভিসটা জানবেন। এবং ইনফ্রাস্ট্রাকচার বলে আমি ওই ইয়েটা দেখাই নাই আপনার প্ল্যানিং, স্পেশাল প্ল্যানিং ভিউ এর যে ম্যাপটা, ওখানে ইনফ্রাস্ট্রাকচারের হচ্ছে যে লেয়ার আছে, ওই লেয়ারে গেলেও কিছু কিছু তথ্য আপনি ওখানে পেয়ে যাবেন। তারপরে প্ল্যানিং সার্টিফিকেট থেকে আপনি এই ইনফরমেশনটা পাবেন। এই সার্টিফিকেট গুলোকে আমরা কি কাউন্সিল থেকে নিতে পারবো, রাইট? হ্যাঁ, কাউন্সিল যখন আপনি একটা প্রপার্টি, আপনার যদি অলরেডি আপনার ল্যান্ড থাকে অথবা আপনার হাউস থাকে, আপনি তখন হচ্ছে যে আহ, আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কিছু ফি দেয়, ফি লাগে, সেই ফিটা দিয়ে আপনি এটা সার্টিফিকেটটা নিতে পারবেন। সাইমনের কোশ্চেন আর ওটাই ছিল, মানে এটা ওটা কিভাবে মানে কাউন্সিল থেকে নেওয়া যায়। সো ইউ হ্যাভ টু, এটা একটা ইয়ের মতো আর কি, তুমি পে করবা, চার্জ আছে একটা, জি। চার্জ করলে বলবা যে প্ল্যান সার্টিফিকেট চাই 10%, 10.7 সার্টিফিকেট। ওকে। এটা যে কোনো আর্কিটেক্ট তার ডিজাইন শুরু করার আগেও তোমার কাছে চাবে যে 10% সার্টিফিকেট নিছেন কিনা। হ্যাঁ, তাহলে ওর হেল্প হয় ওর ডিজাইন করার জন্য। আবার টাউন প্ল্যানারও তাদের হেল্পের জন্য এটা একটা ইনিশিয়াল ডকুমেন্ট, যেখানে কাউন্সিল বাই ল তোমাকে এভরি কাইন্ড অফ মানে ইনফরমেশন দিতে বাধ্য ওই এর মধ্যে। সো ইউ ক্যান থিঙ্ক, মানে তুমি একটা কনসিডার করতে পারো যে এই সার্টিফিকেটটা মানে হলো গিয়ে এভরিথিং ইজ কাভার্ড ইন দেয়ার। হুম। হ্যাঁ, আর যদি না কাভার থাকে তাহলে তুমি কাউন্সিলে সু করতে পারবা যে ওকে। আমাকে এই আরেক সার্টিফিকেট ছিল না এটা। আমার আমার আরেক জমি যে আমার জমি যে কি না বুশফায়ার প্রোন, এটা তো তোমার সার্টিফিকেট ছিল না। সো ইউ ক্যান টেক দেম টু কোর্ট ফর দিস, ওকে। মানে সো চেনফোন সার্টিফিকেট ইজ দ্য অ্যাকুরেট মানে প্রিলিমিনারি অ্যাডভাইস ফ্রম কাউন্সিল যে এই জিনিস তুমি করতে পারবা, এই জিনিস এই কনস্ট্রেন্ট আছে, এইভাবে এইভাবে তোমার ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, ওকে। তারপরে হচ্ছে যে এই রাইট টিমের জন্য যে আসলে কোন প্রফেশনালকে আপনি এঙ্গেজ করবেন, কে ভালো কে খারাপ, হ্যাঁ, এই জিনিসগুলো মানে বোঝার ওয়ে কি। সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যদি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ কোনো ডেভেলপমেন্ট পারমিশন নিয়ে থাকে, তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। আর প্রত্যেকটা কাউন্সিলের এই যে অ্যাপ্লিকেশন যে হচ্ছে যে ওরা পাশ করে, কনসেন্ট দেয়, সেগুলোতে কিন্তু সকল রিপোর্ট ওখানে থাকে। হ্যাঁ, তো আপনি ওইসব রিপোর্ট যদি ডাউনলোড করে দেখেন কোন কনসালটেন্ট এই কাজগুলো করছে, হ্যাঁ, সেটা আপনার একটা গাইডলাইন। সো আর টাউন প্ল্যানার অথবা আর্কিটেক্ট কোনো একটা ভালো হয়তো আশেপাশে আপনি কোনো একটা সাবারবের ভালো ডেভেলপমেন্ট দেখলেন, সেই কোন আর্কিটেক্ট করছে, হ্যাঁ, সেই আর্কিটেক্টের কাছে যেতে পারেন। কোন টাউন প্ল্যানার স্টেটমেন্ট অফ এনভায়রনমেন্টাল লিখছে, হ্যাঁ, এই জিনিসগুলো থ্রু আপনি হচ্ছে যে ভালো খারাপের লিস্ট তৈরি করতে পারেন। নেক্সট। আচ্ছা ভাই, নেক্সটে যাওয়ার আগে আপনার কাছ থেকে কেউ যদি ইন্টারেস্টেড হয় কি কি ধরনের সার্ভিস নিতে পারে, যদি একটু বলতেন ভেরি কুইকলি। আমি মেইনলি যেটা করি সেটা হচ্ছে যে প্রিলিমিনারি প্রিলিমিনারি প্ল্যানিং যে একটা অ্যাডভাইস হুম। সেটা দিই। আচ্ছা। যে আসলে ওখানে আপনি কি করতে পারবেন এবং আপনার কি কি ধরনের কনসালটেন্টের ইনপুট লাগবে। নাম্বার টু হচ্ছে যে আমি ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন করতে হলে আপনার ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ এনভায়রনমেন্টাল ইফেক্টস। আমার এটা হচ্ছে মেইন একটা টাস্ক, এটা করি। এবং ডিএ লজমেন্ট মানে ডেভেলপ কাউন্সিলে ডিএ অ্যাপ্লিকেশন করা, কারণ কাউন্সিলের সাথে মিটিং করা লাগে অনেক সময়। অনেক ল্যান্ড ওনার অথবা প্রপার্টি ওনার এই কাজগুলো করতে চায় না, সে অ্যাপ্লিকেশনও করতে চায় না, সে কমপ্লিট প্যাকেজ হচ্ছে যে আউটসোর্স করে দেয়। ঠিক আছে। সো কাউন্সিলে গিয়ে অ্যাপ্লিকেশন করা, তারপরে কাউন্সিলের সাথে সমস্ত কমিউনিকেশন করা, তাদের সাথে মিটিং থাকলে সে মিটিং অ্যাটেন্ড করা, এই কাজগুলো আমি করি। বুঝতে পারছি। যারা টার্ন কি ল্যান্ড এন্ড হোমে যাচ্ছে তারা তো আর এত ব্যাকগ্রাউন্ড, এত ভিতরে যে অনেক কিছু হয় এটা বোঝে না, কিন্তু ল্যান্ড থেকে যখন একটা ডেভেলপ এসে যেতে হবে এটার মধ্যে অনেক স্টেপ আছে, রাইট? হ্যাঁ, কিন্তু যেগুলো আবার আপনি কভার যারা করেন। যারা হচ্ছে যে গ্র্যানি বানাতে চায় অথবা সেকেন্ডারি ডুয়েলিং, হ্যাঁ, আচ্ছা। এখানেও অনেক ধরনের বা নক ডাউন রিবিল্ড, হ্যাঁ, নক ওইটাতেও। ডাউন রিবিল্ডিং, ইয়েস। আচ্ছা। নেক্সট স্লাইড। জি। আচ্ছা, যখন হচ্ছে যে আহ, আপনার প্রিলজমেন্টটা হয়ে গেল, আপনার টিম সব রেডি, আপনার ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন করার আগে আপনার পাশের যারা নেইবার তাদের সাথে কথা বলাটা খুব জরুরি। মানে অনেক অ্যাপ্লিকেশন দেখা যায় খুব সিলি সিলি ইস্যুতে অবজেকশন দিয়ে বসে।
হ্যাঁ, হয়তোবা ওই অবজেকশন টিকবে না, অনেক অবজেকশন টিকে, অনেক অবজেকশন টিকে না। তো ধরেন আপনার অবজেকশনটা টিকলো না, কিন্তু তারপরও আপনার যে সময় নষ্ট হবে, হ্যাঁ, এই সময়ের ভ্যালু হচ্ছে যে হিউজ। ঠিক আছে, কারণ আপনি মর্টগেজে হয়তো মানে বিল্ডিং বানাইতেছেন, হ্যাঁ, জমি কিনছেন। তো সেজন্য নেইবারের সাথে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করা, এবং তাকে অ্যাটলিস্ট জানানো যে আপনি ওখানে কি করতে যাচ্ছেন, হ্যাঁ, মানে সেজন্য আগে থেকে অ্যাওয়ার থাকে। এবং আরো ভালো হয় যদি আপনি তার কাছ থেকে একটা লেটার নিতে পারেন যে এখানে এই ওনার হচ্ছে এই বিল্ডিং করতে যাচ্ছে, এতে আমার কোনো আপত্তি নাই, হ্যাঁ, তাহলে হচ্ছে সবচেয়ে বেস্ট। হ্যাঁ, সো নেইবারও খুব ইম্পর্টেন্ট আপনার ডেভেলপমেন্ট অ্যাপ্লিকেশন। নেক্সট, তারপরে আপনি রেডি টু লজ, আপনাকে যদি আপনি লজমেন্ট করতে চান অ্যাপ্লিকেশনটা, আপনি ডিএ অ্যাপ্লিকেশনের জন্য লজ করবেন, তাহলে আপনার হচ্ছে যে এখন সমস্ত অ্যাপ্লিকেশন হচ্ছে যে এনএসডব্লিউ প্ল্যানিং পোর্টাল। এর আগে বললাম এনএসডব্লিউ স্পেশিয়াল প্ল্যানিং এর যে সাইট, আর এটা হচ্ছে এনএসডব্লিউ প্ল্যানিং পোর্টাল, একই প্ল্যাটফর্মের অধীনে। তো এখানে আপনার হচ্ছে যে আইডি খুলতে হবে। যদি আপনি ওনার নিজেই অ্যাপ্লাই করতে চান সেটাও আপনি করতে পারেন, অথবা আপনি এটাকে আউটসোর্স করে কোনো অ্যাপ্লিকেন্টকে দিতে পারেন। হ্যাঁ, তো আপনার আইডি খুলতে হবে, এবং আপনার হচ্ছে যে ওখানে যে ম্যান্ডেটরি যে ডকুমেন্ট গুলো লাগে সেগুলো আপনাকে দিতেই হবে। ম্যান্ডেটরি ডকুমেন্টের মধ্যে হচ্ছে যে আপনার ডিএফ ফর্ম আছে, সেই ডিএফ ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে ওই প্রপার্টির জন্য আপনার কত কস্ট, সেই একটা একদম এক্সাক্ট কস্ট না, বাট এস্টিমেটেড একটা কস্ট আপনাকে দিতে হয়। আর্কিটেকচার প্ল্যান, এই আর্কিটেকচার প্ল্যানের কিছু কিছু জিনিস আছে যেগুলো ম্যান্ডেটরি, সাইট প্ল্যান, ফ্লোর প্ল্যান, এর হচ্ছে এলিভেশন সেকশন, এইগুলো। বেসিক সার্টিফিকেট, হ্যাঁ, বেসিক সার্টিফিকেট হচ্ছে এটা কিছু ইয়ে আছে যে $50,000 উপরে যদি আপনি বাড়ি করেন, সেটা গ্র্যানি হোক অথবা সেকেন্ডারি, যেটাই এক্সটেনশন করুন না কেন, সেটা যদি $50,000 উপরে আপনার কনস্ট্রাকশন কস্ট হয়, তাহলে আপনাকে বেসিক সার্টিফিকেট লাগবে। স্টেটমেন্ট অফ এনভায়রনমেন্টাল ইফেক্টস, যেটা হচ্ছে আমার অন্যতম কাজ, হ্যাঁ, এটা আপনাকে ম্যান্ডেটরি ডি এর জন্য দিতে হবে। আহ আর রিপোর্ট, রিপোর্ট জাস্টিফাইং জাস্টিফাইং এনি এনি ভেরিয়েশন। ভেরিয়েশন। হুম। হ্যাঁ, অনেক সময় এটা একটু বলি, এলইপি তে একটা ক্লজ আছে 4.6 ভেরিয়েশনস। মানে এলইপির যে প্রভিশন গুলো থাকে, বিল্ডিং হাইট, ফ্লোর স্পেস রেশিও, অনেক সময় ওনার অথবা ডেভেলপার হচ্ছে যে কিছু ভেরিয়েশনের জন্য অ্যাপ্লাই করে। মানে আপনি ভেরিয়েশনের জন্য অ্যাপ্লাই করলেই যে আপনাকে ওটা পারমিট করবে তা না। বাট এটা অনেক ধরনের ইস্যুগুলো দেখে, আশেপাশে এই ভেরিয়েশন কখনো করছে কিনা, এটার ইনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কতটুকু, এগুলো সব জাস্টিফাই করে হয়তো হতে পারে, কিন্তু এটা খুব রেয়ারলি। 4.6 ভেরিয়েশন জেনারেলি হচ্ছে কাউন্সিল ইয়ে করতে চায় না, একসেপ্ট করতে চায় না। তো আর লাস্টে বলবো যে মানে আপনি যদি ফাস্টার ডিএ অ্যাপ্রুভাল চান, তাহলে হচ্ছে যে খুব হাই কোয়ালিটি আপনার অ্যাপ্লিকেশন হতে হবে, এবং সব রিপোর্ট গুলো হাই কোয়ালিটি হতে হয়। হ্যাঁ, অনেক সময় রিপোর্ট হচ্ছে যে টাউন প্ল্যানার অথবা হচ্ছে যে ড্রেনেজ এক্সপার্ট অথবা হেরিটেজ এক্সপার্ট, আমি যেটা বললাম, হ্যাঁ, অনেক সময় রিপোর্ট হচ্ছে ডিসরিগার্ড করে এবং তাকে নতুন করে আবার রিপোর্ট সাবমিট করতে হয়। হ্যাঁ, এতে হচ্ছে যে প্রচুর সময় এবং অর্থের হচ্ছে যে ক্ষতি হয়, যার কারণে সবসময় আমি এটা আমার ক্লায়েন্টদেরকে বলি যে এই কনসালটেন্ট যখন আপনি হায়ার করবেন, প্লিজ হচ্ছে যে এই মানিটারি ইস্যুটা খুব বড় করে না দেখে, যখন আপনি $1 মিলিয়ন, $2 মিলিয়ন একটা হাউস বানাচ্ছেন, হ্যাঁ, সেখানে কনসালটেন্সি পার্ট আসলে খুবই মানে ইনসিগনিফিকেন্ট। সো ওখানে বেশি সাশ্রয় করার আসলে খুব বেশি প্রয়োজন নেই, বরং হচ্ছে যে আপনার হ্যাসেল কমানোর জন্য বেস্ট কনসালটেন্টদেরকে এঙ্গেজ করাটা মানে আমি সবসময় সাজেস্ট করি। নেক্সট, থ্যাংক ইউ। তারপরে লজ লজমেন্টের। সো হোয়াট হ্যাপেন্স আফটার ইউ লজ এ ডিএ অ্যাপ্লিকেশন, ডিএ অ্যাপ্লিকেশন যখন লজ করা হয় তখন কাউন্সিল এটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে এক্সিবিট ইওর প্ল্যানস, হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 14 ডেজের জন্য, কোনো কিছু ডেভেলপমেন্টের জন্য 21 ডেজ হচ্ছে যে পাবলিক নোটিফাই করে। তারপরে এটা হচ্ছে যে ইন্টারনাল এক্সপার্টদের অনেক সময় একটা জেনারেল মানুষদের ধারণা যে টাউন প্ল্যানাররা প্রচুর সময় নষ্ট করে হচ্ছে যে একটা ডিএ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভালের ক্ষেত্রে, কিন্তু আসলে যখন অ্যাপ্লিকেশন জমা হয় তখন এই টাউন প্ল্যানার এই
অ্যাপ্লিকেশনকে, যেগুলো স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে কোনো ধরনের এনভায়রনমেন্টাল ওইরকম বিগ ইম্প্যাক্ট নাই, সেসব জায়গাগুলো তো খুব দ্রুত হচ্ছে যে অ্যাসেসমেন্ট হয়ে যায়। কিন্তু যেখানে ফ্লাড ফ্লো অথবা হচ্ছে যে হেরিটেজ অথবা ইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, সেক্ষেত্রে সব ইন্ডিভিজুয়াল সব এক্সপার্ট গুলোকে হচ্ছে যে রেফার করা হয়, এবং ওখানে প্রচুর সময় নষ্ট হয়, যার কারণে একটা ডিএ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতে কাউন্সিল প্রচুর সময় নেয়। Generally, council takes 40 days, but practically it takes more than that time. এটা কি স্ট্যান্ডার্ড লিড টাইম ভাইয়া? Standard time, yeah. আচ্ছা। So stage 3 assessment. অ্যাসেসমেন্টে সময় হচ্ছে যে টাউন প্ল্যানার অনেকগুলো ইস্যু দেখে, সে প্রত্যেক মানে পুরা প্ল্যানটা সেফ, স্টেট এনভায়রনমেন্টাল প্ল্যানিং পলিসি, এলইপি, লোকাল এনভায়রনমেন্ট প্ল্যান, ডিসিপির যে ক্লজ গুলো, সেই সমস্ত ক্লজ গুলো হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট আকারে মানে সে মানে অ্যাসেস করে। যদি স্যাটিসফাইড হয়, দেন ইট গোজ ফর পারমিশন, আদারওয়াইজ অথবা রিকোয়েস্ট ফর ইনফরমেশন করে যে তুমি এই জিনিসটা হচ্ছে যে কমপ্লাই করে না, অথবা রিপোর্টটা ঠিক মতো হয় নাই, তখন আবার হচ্ছে যে এটা রিকোয়েস্ট ফর ইনফরমেশন বলে। আর আরএফআই খুব কমন একটা টার্ম। সেজন্য তাকে আবার হচ্ছে যে ওই যে যে ইনফরমেশনের ঘাটতি থাকে অথবা কোয়ালিটি রিপোর্ট ঝামেলা থাকে, সেগুলো হচ্ছে যে নতুন করে আবার সাবমিট করতে হয়। নেক্সট। থ্যাংক ইউ ভাই। আমরা হয়তো আর 5 মিনিটসে শেষ করব টাইম অনুযায়ী। ডিএ এবং সিডিসি দুইটাই কি কভার করলেন ভাইয়া, নাকি শুধু ডিএ টা কভার করছেন আপনি? হ্যাঁ, আমি প্ল্যানিং পাথওয়ে ডিএ করলাম। সিডিসি আচ্ছা। নর্মালি এটা তো সার্টিফাইড, প্রাইভেট সার্টিফাইডরা করে। সিডিসি অনেক ডেভেলপমেন্ট যেটা সিডিসি এবং ডিএ দুইটাই করা যায়, আবার অনেক আচ্ছা। ডেভেলপমেন্ট হচ্ছে যে সিডিসি কিন্তু সব ডেভেলপমেন্ট করতে পারে না। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে যে জাস্ট একটা যদি হাই ফ্লাড ফ্লোর জন্য হয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সিডিসি হচ্ছে ওয়ান স্টোরি অথবা টু স্টোরি বিল্ডিং এ হোক না কেন, হুম। সিডিসি আপনি করতে পারবেন না। যদি এটা বুশ ফায়ার অ্যাটাক লেভেল হচ্ছে হাই গ্রেডের হয়, হ্যাঁ, আপনি সেখানে হচ্ছে যে সিডিসি করতে পারবেন। এরকম কিছু রুলস এন্ড রেগুলেশন আছে যে আপনি কতগুলোতে কোন ডেভেলপমেন্ট গুলো আপনি সিডিসি তে করতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছি। বাট সিডিসি তে যা করা যায় তার সবকিছুই হচ্ছে যে ডিএ তে করা যায়। আচ্ছা। ডিএটা মনে হচ্ছে ফুল প্রসেস, আর সিডিসি হচ্ছে ফর সার্টেন কেসেস, কুইকার সার্টেন প্রসেস। কেসেস এন্ড ফর ফাস্টার ডেভেলপমেন্ট। আচ্ছা। দেন আমার মনে হয় আমি এই স্লাইড গুলোতে আর সময় না দিই। জি। ডিটারমিনেশন, এখানে Sure. ডিটারমিনেশনে রিফিউজ হইতে পারে, অথবা আপনি যদি সন্তুষ্ট না হন, আপনি রিভিউ এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, এ, এ, তারপর আপনি এনভায়রনমেন্টাল কোর্টে যেতে পারেন, অনেকগুলো অপশন আছে। সো আমরা ওই ওই পয়েন্ট গুলোতে যাই না। আমি লাস্ট একটা এলামের এল লো অ্যান্ড মিড রাইজ হাউজিং এর যে কোড পলিসি, আমি ওইটাতে একটু চলে যাই। Sure. অকুপেশন, এটা কিছু বলতে চাচ্ছিলেন অকুপেশন আহ, আমার সার্টিফিকেটে? মনে হয় যখন ডিএ কনসেন্টটা হয়, ডিএ কনসেন্টের পরে হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রিন্সিপাল ইয়ে সার্টিফায়ার লাগে। সেই সার্টিফায়ার হচ্ছে প্রিন্সিপাল প্ল্যানিং সার্টিফায়ার। হ্যাঁ, প্রিন্সিপাল সার্টিফায়ার ও কনস্ট্রাকশন সার্টিফিকেট নিতে হয়। কনস্ট্রাকশন সার্টিফিকেট নেওয়ার পর প্রিন্সিপাল সার্টিফাইং অথরিটি লাগে। প্রিন্সিপাল সার্টিফাইং অথরিটি হচ্ছে আপনি যখন ডেভেলপমেন্টটা করবেন, পুরো ডেভেলপমেন্ট টাইমে তার ইন্সপেকশন করবে, সে রিপোর্ট দেবে কাউন্সিলকে, এবং আপনি যে একদম কনসেন্ট যেটা দেওয়া হয়েছে, সেই কনসেন্টের যত কন্ডিশন আছে সেই কন্ডিশন গুলো ফিল আপ করে যে কনস্ট্রাকশনটা করা হয়েছে, এটা হচ্ছে প্রিন্সিপাল সার্টিফাইং অথরিটির হচ্ছে রেসপন্সিবিলিটি। সো আচ্ছা। সে টাইম টু টাইম কাউন্সিলকে ইনফর্ম করে, এবং ফাইনালি কাউন্সিল থেকে হচ্ছে যে পুরা কনস্ট্রাকশন যখন ফিনিশ হয়, তখন আবার হচ্ছে যে ওটাকে ইন্সপেকশন করে। ইন্সপেকশন করে যদি সমস্ত কন্ডিশন ফিল আপ হয়, তখন হচ্ছে আপনি অকুপেশন সার্টিফিকেট পাবেন। এন্ড দ্যাটস আচ্ছা। দ্য এন্ড। এন্ড নেক্সট, আচ্ছা, এখানে অনেকগুলো লিস্ট আছে, ডুজ এন্ড ডন্টস। সো এই লিস্টটা আপনারা দেখেন, আমি আর এগুলো অলরেডি আমার ডিসকাশনের মধ্যে বলছি, এগুলো আর দরকার নাই। তো এটাই তো চোথা মনে হচ্ছে ভাইয়া, হ্যাঁ, সবকিছু এটার মধ্যেই আছে। কি কি হ্যাঁ, মানে টেকঅ্যাওয়েজ? মোটামুটি, হ্যাঁ হ্যাঁ, ওটা একটা সামারি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, এল এল এম আর, লো অ্যান্ড মিড রাইজ হাউজিং, এটাকে আমি গুড অপরচুনিটি বলতেছি। এবং গভর্নমেন্ট, আপনারা সবাই জানেন যে হচ্ছে যে এনএসডব্লিউ তে হাউজিং এর একটা সিভিয়ার ক্রাইসিস। সো গভর্নমেন্ট হচ্ছে যে
কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে কিভাবে মোর মানে ফ্লেক্সিবল হচ্ছে যে কিছু রুলস এন্ড রেগুলেশন করা যায় যেন মোর হাউজিং আসে। হ্যাঁ, এই মোর হাউজিং সাপ্লাইয়ের জন্যই হচ্ছে যে মূল কনসেপ্টটা হচ্ছে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, যেখানে ট্রেন স্টেশন আছে, হ্যাঁ, যেখানে সার্ভিস অ্যাভেলেবল, তার আশেপাশে যেন মানুষ হচ্ছে যে একটু হাই ডেন্স ডেভেলপমেন্ট করতে পারে। হ্যাঁ, অস্ট্রেলিয়ার একটা বিশাল জায়গাতে ট্রেন স্টেশন অথবা এরকম ট্রান্সপোর্ট হাব গুলোর আশেপাশেও ওয়ান স্টোরি বিল্ডিং অথবা খুবই লো ডেন্সিটি ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো এই লো ডেন্সিটি ডেভেলপমেন্ট গুলোতে একটু ডেন্সিফাই করার জন্য এবং কুইকার যাতে ডেভেলপমেন্ট হয় সেজন্যই গভর্নমেন্ট হচ্ছে যে লো অ্যান্ড মিড রাইজ হাউজিং পলিসি তৈরি করছে। এই লো অ্যান্ড মিড রাইজ হাউজিং এর হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে সব জায়গার জন্য না। আপনার কিছু ট্রান্সপোর্ট হাব, রেল স্টেশন, এগুলো হচ্ছে যে অলরেডি ডিক্লেয়ার করছে। হ্যাঁ, এগুলো হচ্ছে যে আপনারা যদি এলএমআর পলিসিতে যান, ওখানে হচ্ছে যে কোন কোন রেল স্টেশন, ট্রেন স্টেশন গুলো হচ্ছে যে এই সুবিধার মধ্যে পড়বে সেগুলো লিস্ট দেওয়া আছে। এবং ট্রেন স্টেশন থেকে 800 মিটারের মধ্যে আপনি যদি হচ্ছে যে এই এই ধরনের ল্যান্ড কিনতে পারেন, সেটা হচ্ছে যে অনেক বেশি আপনাকে বেনিফিট দিবে। হ্যাঁ, এখানে এর মধ্যে অনেকগুলো ভাগ করছে। 400 মিটারের মধ্যে কি হবে, 800 মিটার হলে তার মধ্যে আপনি কি কি ডেভেলপমেন্ট করতে পারবেন। হ্যাঁ, সো যদি আপনি 400 মিটারের মধ্যে হচ্ছে যে ল্যান্ড অথবা প্রপার্টি কেনেন এবং দেখবেন যে সেখানে আপনি অনেক বেশি ফ্লেক্সিবল হচ্ছে যে ইয়ে আছে। হ্যাঁ, আমি সবকিছুতে যাব না, কারণ টাইম নেই। এখানে একটা পয়েন্ট বলছি, নন ডিসক্রিশনারি ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড। এটার অর্থ হচ্ছে যে এই এলএমের পলিসি, এলএমআর পলিসির মধ্যে যেগুলো হচ্ছে যে ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড দেওয়া আছে, এই ডেভেলপমেন্ট স্ট্যান্ডার্ড যদি আপনি ফলো করে ডেভেলপমেন্ট করেন, কাউন্সিল ওটাকে হচ্ছে যে রিফিউট করতে পারবে না, রিফিউজাল দিতে পারবে না। ঠিক আছে, এটা এবং জাস্ট ওই স্ট্যান্ডার্ডটা ফলো করলেই হবে। এবং এটাও খুব ফাস্টার হচ্ছে যে আপনি ডেভেলপমেন্ট ইয়ে পাবেন, হচ্ছে অ্যাসেসমেন্ট পেয়ে যাবেন। নেক্সট স্লাইড। হ্যাঁ, যেমন ফার্স্ট হচ্ছে যে এলএমআর এর মধ্যে আপনি কি করতে পারবেন। হ্যাঁ, ডুয়েল অকুপেন্সি। ফার্স্ট হচ্ছে যে এলএমআর পলিসি, ডুয়েল অকুপেন্সি, টু ডুয়েলিংস অন ওয়ান ল্যান্ড। ডুয়েল অকুপেন্সিস আর পারমিটেড উইথ কনসেন্ট ইন R2 জোন স্টেট ওয়াইড। তার মানে হচ্ছে যে আপনার এরকম যতগুলো হচ্ছে যে টাউন সেন্টার এবং আহ, ইয়ে ওই আপনার ট্রেন স্টেশন ডিক্লেয়ার করছে, যে যেগুলো হচ্ছে যে যেগুলোর আশেপাশে 800 মিটারের মধ্যে যদি আপনি হচ্ছে এরকম R2 জোনে থাকে, সেই R2 জোনে আপনার মিনিমাম স্ট্যান্ডার্ড যদি একটা প্লট সাইজ, ফর এক্সাম্পল লট সাইজ যদি 450 মিটার স্কোয়ার হয়, তাহলে কিন্তু আপনি ওখানে ডুয়েল অকুপেন্সি করতে পারছেন। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় ওই 800 মিটারের বাইরে, হ্যাঁ, হয়তো আহ, এমন হতে পারে যে আপনার ডুয়েল অকুপেন্সি করতে গেলে আপনার 800 মিটার, 1000 মিটার স্কোয়ার ল্যান্ড লাগতে পারে। কিন্তু এখানে মাত্র 450 মিটার স্কোয়ার যদি R2 জোন হয় এবং 800 মিটার রেডিয়াসের মধ্যে হয়, আপনি কিন্তু ওখানে ডুয়েল অকুপেন্সি করতে পারতেছেন। লট লট উইড মিনিমাম এই 12 মিটার। অনেক জায়গায় ডুয়েল অকুপেন্সি করতে গেলে আপনার 15 মিটারের হচ্ছে যে নিচে আপনি করতে পারবেন না। কিন্তু যদি আপনি এই ট্রেন স্টেশনের 800 মিটারের মধ্যে অথবা টাউন সেন্টারের 800 মিটারের মধ্যে আপনি করেন, তাহলে দেখেন হচ্ছে যে মাত্র 12 মিটার যদি ফ্রন্ট উইথ হয়, তাহলে কিন্তু আপনি ডুয়েল অকুপেন্সি। তো এই স্ট্যান্ডার্ড গুলো যদি আপনি ফিল আপ করতে পারেন, আপনি যখন ল্যান্ড কিনবেন এই স্ট্যান্ডার্ড গুলো একটু দেখে নিন, তাহলে আপনার জন্য সুবিধা হবে ডিসিশন নিতে যে কোনটা বেশি অপরচুনিটি। এরকম তারপরে স্লাইড। হুম, তারপর মাল্টি ডুয়েলিং হাউজিং, 3 or more dwellings on one lot। এখানেও কিছু হচ্ছে যে আপনার ইয়ে আছে, প্রিকন্ডিশন আছে। সেই প্রিকন্ডিশন 600 মিটার স্কোয়ার হলেই আপনি হচ্ছে যে 3 or more ডুয়েলিং করতে পারেন। প্রচুর জায়গা আছে যেখানে হচ্ছে যে 1000 স্কোয়ার মিটার অথবা 2000 স্কোয়ার মিটার আপনার প্লট R2 জোন, বাট আপনি কিন্তু সেখানে এই ইয়ে করতে পারবেন না, এই 3 or more ডুয়েলিং করতে পারবেন না। বাট এই পলিসির অধীনে কিন্তু আপনি করতে পারতেছেন। সো এইটা হচ্ছে যে খুবই, যারা বিজনেস মাইন্ডেড, প্রপার্টিতে বিজনেস করতে চায়, তারা এই এলএমআর পলিসিটাকে খুব বেশি ফোকাস দিতেছে। সো আমি যেহেতু সময় খুবই কম, আরো অনেকগুলো এই মাল্টি ডুয়েলিং হাউজিং এর আরো কিছু আহ, ইয়ে আছে, আহ, বিষয় আছে, সেগুলো আমি আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। বাট এই এই জায়গাটা
খুব বেশি ইজি না, খুব কঠিন না। আপনারা যদি শুধুমাত্র এই পলিসিটা একটু দেখেন তাহলে ডিসিশন নিতে অনেক সুবিধা হবে, এবং আহ, এটা একটা গুড অপরচুনিটি বলে আমি মনে করি। হ্যাঁ। আর লাস্ট পয়েন্ট, লাস্টে আসেন। আর তেমন কিছু নাই। যদি কোনো ট্রেস হাউজিং, তারপরে শপ টপ হাউজিং, অ্যাপার্টমেন্ট বিল্ডিং সবগুলো আছে এখানে। ইভেন আপনাদের সুবিধার জন্য এই এই স্লাইডটাও যদি দেখেন, শুধুমাত্র 6টা স্লাইড আছে, তাহলে কিন্তু মোটামুটি এলএম আর সম্পর্কে আপনার মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে। এটা আমরা ঠিক আবার আছে। শেয়ার করে দিব, হ্যাঁ আমরা শেয়ার করে দিব হ্যাঁ, আমাদের এটা ইয়েতে, এটা পেজে শেয়ার থাকবে। করে দিলে। হ্যাঁ, পেজে থাকবে সবার কাছে। থ্যাংক ইউ। ওকে, মাসুদ ভাই কোনো কিউএনএ আছে? আমি আর মডারেট করার সময় চ্যাট চেক করতে পারি নাই কোনো মনে কতগুলো মেসেজ বা। কোয়েশ্চেন আসছে এখানে। জি। আম, একটা কোশ্চেন আসছে ভাই, ওই যে কারো কাউন্সিল। বাসার গাছ যদি আপনার ওই যে কাউন্সিলের গাছ যদি আপনার বড় হয়ে যায় এবং সেটা যদি আপনার সোলার প্যানেলকে এফেক্ট করে, তাহলে কি আম, এটা কি আপনার দায়িত্ব না কাউন্সিলের দায়িত্ব এই গাছটা কাটা? এটা কারো দায়িত্ব না, গাছ কাটা, গাছ কাটা যাবে না, তাই গাছ কাটা যাবে না। বলেন কি? গাছ, গাছ যেমন ফর এক্সাম্পল আমার বাসার সামনে বিয়ের গাছ আছে, হ্যাঁ, আমি প্রতিদিনই চাই গাছটা কেটে ফেলতে, বাট ইট নেভার, ইট নট হ্যাপেন। আচ্ছা, council will council will come from time to time to manage it, like এটা একটু ওয়েট ট্রিম রিডাকশন করবে। করবে আনটিল এটা যদি হ্যাজার্ড না হয়, তাই না তুষার আনটিল ভাই? এটা হ্যাজার্ড না হয়। ইয়েস, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। যদি কারণ হ্যাজার্ড ওয়ার্ডটা আমি কেন বললাম, কারণ আমার নেইবারের যেটা হয়েছে যে কাউন্সিল প্রপার্টিতে একটা অনেক বড় গাছ আছে যেটা মনে হয় যে 50 ইয়ার্স ওল্ড, বাট রিসেন্টলি একটা বিগ ব্রাঞ্চ মনে করেন হেভি উইন্ডে ভেঙে ওর গাড়ির উপরে পড়ছিল। ইভেন দ্য কাউন্সিলকে ওরা নোটিফাই করছে যে গাছটা মাঝখান দিয়ে ফেটে গেছে, মানে যে কোনো সময় বাড়ির উপরেও পড়তে পারে, বা স্টিল কাউন্সিল আসছে, ইন্সপেক্ট করে গেছে, বাট দে ডিডন্ট গেট রিড অফ দ্যাট ট্রি। যেটা হয় সেটা হলো কি, কাউন্সিল কিছুই করবে না, বিকজ ওদের একটা, ওদের টার্গেট থাকে, হ্যাঁ। তো কতগুলো মানে এরিয়াতে ভেজিটেশনের টার্গেট থাকে, এটা অবশ্য স্টেট গভর্নমেন্ট থেকেও ইয়ে করা, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ প্ল্যানিং এর ইয়ে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টের ইয়ে করা। তো গাছ কাটা খুবই মানে গর্হিত কাজ কাউন্সিলের জন্য। যেটা করতে পারে চিকন বুদ্ধি, সেটা হলো কোনো ঝড়ে যদি কোনো গাছ ভেঙে পড়ে কখনো, স্ট্রেট ওয়ে কল এসিএস। এসিএস ক্যান কাম and they can do anything, ও, make it safer. দারুণ, So গুড they আইডিয়া। গাছ, তারা এসে গাছ টাছ পারলে গাছ টাছ কাইটে উইটা গাছ কোথায় নিয়ে ভাড়া চলে যাবে। দেখ, নিপুণ ভাইয়ের জন্য আইডিয়াটা ভালো হয়েছে, তাহলে থ্যাংক ভাই ইউ। আমাদের ভাড়া করেন যে ধাক্কা টাক্কা দিয়া ঝড়ের মধ্যে হ্যাঁ, নিপুণ পরে ভাই দাদা, এসিএস রে কল দিলাম। নিপুণ ভাই দোয়া করেন যেন গাছ যদি মানে উইদাউট এনি ড্যামেজ টু ইউর হাউস, যদি গাছের যদি ডাল ভেঙে পড়ে, তাহলে আপনি এসিএস কে ফোন করে দিবেন বাস। আচ্ছা হাসিফ ভাই, আপনার জন্য একটা কুইক কোশ্চেন ছিল। হ্যাঁ, সামির ভাইয়ের কোশ্চেনটা হচ্ছে যে ডু আই নিড গেট কাউন্সিল পারমিশন ফর বিল্ডিং এ মাইক্রো হোম, মডিউলার হোম, or any temporary shed for granny at backside of the lot or land? হ্যাঁ। ফর এক্সাম্পল, প্রথমে যদি আপনি শেড করতে চান, গ্র্যানি ফ্ল্যাট করতে চান, হ্যাঁ, এটা আপনার আসবে হচ্ছে যে ফ্লোর স্পেস রেশিও থেকে। ঠিক আছে। সো মানে আপনি গেলেই যে পারমিশন পাবেন তা না। ধরেন ফর এক্সাম্পল উদাহরণ দিয়ে বলি, একটা প্লট লট সাইজ হচ্ছে 500 মিটার স্কোয়ার, এবং এর হচ্ছে যে এফএসআর হচ্ছে যে ফ্লোর স্পেস রেশিও 0.5। ঠিক আছে। 0.5 টাইমস হচ্ছে 500, মানে 250 স্কোয়ার মিটার। এখন যদি আপনার এক্সিস্টিং হাউস অলরেডি যদি টোটাল ফ্লোর স্পেস 250 স্কোয়ার মিটার কাভার করে ফেলে, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি গ্র্যানিও করতে পারবেন না, আপনি শেডও করতে পারবেন না। কারণ হচ্ছে যে ও হচ্ছে যে একটা স্পেস কাভার করে ফেলবে। সো এই জিনিসগুলো হচ্ছে যে জানা জরুরি। তারপরে হচ্ছে যে ওই আমি ইজমেন্ট এবং রেস্ট্রিকশনের কথা বলছিলাম। অনেক প্লটে এমন ভাবে ইজমেন্টটা থাকে, আপনি ওখানে গ্র্যানি অথবা শেড করতে পারতেছেন না। ঠিক আছে, রেস্ট্রিক্ট কভেনেন্টের কারণে আপনি অনেক সময় নাও করতে পারেন। হ্যাঁ। যেমন অনেক যে সিঙ্গেল ডুয়েলিং শব্দটা বলাই থাকে, তার মানে কি গ্র্যানি মানে হচ্ছে সেকেন্ডারি ডুয়েলিং। আপনি সেকেন্ডারি ডুয়েলিং হচ্ছে যে কিন্তু করতে পারতেছেন না। সো মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার নাই, মানে এখানে হচ্ছে অনেকগুলো বিষয় দেখার আছে। আচ্ছা, থ্যাংক ইউ হাসিফ ভাই। আর কারো যদি কোনো কোশ্চেন কি আছে আমাদের এই সেশনের উপরে? যেটা যেটা করতে পারি আমরা, যদি কারো কোশ্চেন থাকে এরপরেও, দে ক্যান নোট দ্যাট অ্যান্ড লেট ইউ নো। আমরা আমি বা হাসিব
যদি পারি টাইম করতে পারি আমরা অ্যান্সার গুলো পার্সন টু পার্সন অ্যান্সার করতে পারি বিষয়গুলো। না, থ্যাংক ইউ তুষার ভাই। সো থ্যাংক ইউ সবাইকে যারা আজকে এই আমাদের ওয়েবিনারটা জয়েন করছে। আচ্ছা, থ্যাংক ইউ আশিক ভাই। আম, যারা জয়েন করছে, আই হোপ যে আমরা আজকে লটস অফ ইনফরমেশন হাসিব ভাই আর মাসুদ ভাই তুষার ভাইয়ের কাছ থেকে পাইছি। তো তুষার ভাইয়ের ঝামেলা হচ্ছে ওনাকে অনেকে মাসুদ ভাই বলে, আবার অনেকে তুষার ভাই বলে, আবার অনেকে দুলা ভাই বলে। এখন যে যেমনে চিনেন চিনেন। বাট না, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তুষার ভাই এবং হাসিব ভাই আপনাদের ভ্যালুয়েবল টাইম দেওয়ার জন্য। আমি জানি যে এখানে অলমোস্ট 2 আওয়ার্স, অলমোস্ট বলতে আর 1 মিনিট বাকি 2 ঘন্টা হওয়ার জন্য। আহ, সবাই এখানে পেশেন্টলি শুনতেছিল আপনাদের কথাবার্তা, আপনাদের ইনফরমেশন গুলা। দ্যাটস গ্রেট। হোপফুলি উই উইল অ্যারেঞ্জ another ওয়ান নেক্সট ইয়ার, যে প্রপার্টি মার্কেট নিয়ে বা ইনফরমেটিভ আসিফ ভাই তুষার ভাইয়ের সাথে আমরা আরেকটা অথবা সেশন অর্গানাইজ করতে পারি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আমি কিন্তু আপনাদের সবাইকে ইমেল করে দিব এই সেশনটার পরেই আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডস গুলো, যেখানে হাসিব ভাই তুষার ভাই অল ইনফরমেশন এন্টার করছে। So আপনারা ওই ইনফরমেশন গুলো পাবেন ওখানে। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদেরকে ইমেলটা রিপ্লাই করলেও আমরা হাসিব ভাই তুষার ভাইকে কন্ট্যাক্ট করতে পারবো। আদারওয়াইজ আপনারা ডিরেক্টলি হাসিব ভাই তুষার ভাইয়ের পারমিশন নিয়ে বলতেছি যে ওনাদের কন্ট্যাক্ট ডিটেলস থাকবে ওখানে, যে আপনারা হাউ ইউ ক্যান রিচ দেম, আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আপনাদের যদি প্রফেশনাল কোনো ইনফরমেশন দরকার হয়, হাসিব ভাই আছেন, তুষার ভাই আছেন, ওনাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য। অ্যাজ এ অ্যালুমনাই আমি বলবো যে এটা হচ্ছে বেস্ট পার্ট নটরডেমের, যে আমাদের অ্যাসোসিয়েশনের সাথে যে আমরা যে ইনফরমেশন গুলো শেয়ার করতেছি, it's not costing us any money, but it's helping each other with lots of information. So that's Notre Dame Alumni Association Australia is for, and আমরা এটা কন্টিনিউ করব। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে যে আমরা নেক্সট ওয়েবিনারটা কিসের উপর করতে পারি, ওটা আপনারা আমাদেরকে ইমেল করে জানাবেন। স্পেশাল থ্যাঙ্কস গোস টু তুষার ভাই এবং হাসিব ভাই, and biggest thanks goes to Tawhid as well to continue the webinar series number 4, which is গ্রেট, গ্রেট, গ্রেট। থ্যাংক ইউ। আমি আমার মনে হয় যেহেতু কোনো কোশ্চেন নেই, আমরা আজকে এটা এখানে এন্ড করতে পারি।